2026 সালে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা তাদের কিন্তু ফার্স্ট টাইম একটা জিনিস ফেস করতে হয়েছে, সেটা হচ্ছে এসকিউ বা শর্ট কোয়েশ্চেন। অ্যান্ড অনলাইনে কিন্তু এটা নিয়ে খুব বেশি একটা কন্টেন্ট নাই এবং কেন জানি কেউ এটা নিয়ে খুব একটা কথাও বলতেছে না। So, আমি চেষ্টা করব আগামী 3 দিনের মধ্যে তোমাদের হায়ার ম্যাথের যতগুলো শর্ট কোয়েশ্চেন আছে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ সেগুলো আমি তোমাদেরকে সব কিছু দেখা দেওয়ার। সো হায়ার ম্যাথের জন্য 3টা ক্লাস হবে, আই থিঙ্ক জেনারেল ম্যাথের জন্য 3টা থেকে 4টা ক্লাস আমি নিব। সো আমি তোমাদের সাথে আছি তোমাদের অমিয় ভাইয়া। সো আজকে আমাদের পর্ব 1, যেখানে হচ্ছে আমরা দেখাবো যে বীজগণিত যে সেকশনটা আছে, এখানে বীজগণিত মানে কিন্তু শুধু চ্যাপ্টার 2 এর কথা ভাইয়া বলতেছি না, এখানে কিন্তু ইনক্লুডেড আছে আমাদের চ্যাপ্টার 2, তোমাদের চ্যাপ্টার 7, তারপরে হচ্ছে তোমাদের চ্যাপ্টার 9 অ্যান্ড 10। তোমাদের কিন্তু বীজগণিতে এই 4টা চ্যাপ্টার আছে। সো ভাইয়া কিন্তু তোমাকে এই 4টা চ্যাপ্টারের মধ্যে যতগুলা শর্ট কোয়েশ্চেন আছে সব আমি তোমাকে দেখাই দিব। সো চলো দেরি না করে আমরা শুরু করি। সো ফার্স্টে আমরা যেই চ্যাপ্টারটা দেখব সেটা হচ্ছে যে চ্যাপ্টার 2, বীজগাণিতিক রাশি। সো আমি কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারই কি বলে টাইপ ওয়াইজ ভাগ করছি। তো এখান থেকে তুমি প্রতিটা চ্যাপ্টারের কিন্তু টাইপ ওয়াইজ অঙ্কগুলো পেয়ে যাবা এবং আমি তোমাকে যেই স্লাইডটা দিব, স্লাইডে 2টা পিডিএফ থাকবে। একটা হচ্ছে আমি যেটা সলভ করতেছি সেটা, এবং আরেকটা পিডিএফে আমি এইগুলো যেগুলো সলভ করে দিচ্ছি সেগুলো বাদেও কিন্তু অনেক শর্ট কোশ্চেন আছে, তাই না? তো ওগুলা হচ্ছে তোমাকে একসাথে দিয়ে দিব। সো তুমি ওগুলা সলভ করে ফেলায়ও। সলভ না করে ফেলালে আসলে এগুলো আসলে তুমি একটা টেস্ট পেপার তো কিনছো অবশ্যই, তাই না? ওই টেস্ট পেপারে দেবা খুব সুন্দর করে শর্ট কোশ্চেন আছে এবং ওখানে দেখলে বুঝবা যে যেগুলো ইম্পর্টেন্ট ওগুলো ভাইয়া করাই দিছি। সো ওটা যদি সময় পাও তুমি, আই ডোন্ট থিঙ্ক পাবা, বাট দেখে গো থ্রু করতে পারো। বাট আমার মতে এই ক্লাসটা করলে তোমার আর শর্ট কোশ্চেন নিয়ে দেখারও দরকার নেই, পারবা আসলে। শর্ট কোশ্চেন এমন না যে তোমার একদম বইয়ের বাইরে থেকে জিনিসপত্র দিবে এগুলো তোমার সলভ করতে হবে, তাই না? যেমন এখানে দেখো, ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে আমাদের চলক, ধ্রুবক এবং বহুপদী, অর্থাৎ ভেরিয়েবল, কনস্ট্যান্ট অ্যান্ড পলিনোমিয়াল, এই 3টা টাইপ নিয়ে। আচ্ছা, সো এই পার্টটার মধ্যে আমাদেরকে একটা দ্বিপদী উপপাদ্য দিয়ে দিবে, দিয়ে বলবে যে দ্বিপদী না, অ্যাকচুয়ালি বহুপদী দিবে। আমি কি বলবো, দ্বিপদী তোমাদের আছে আজকে। বহুপদী দিয়ে বলবে এই বহুপদীটার তোমার মাত্রা কত, মাত্রা বা ডিগ্রি কত। আচ্ছা, মাত্রা জিনিসটা কি? মাত্রা জিনিসটা হচ্ছে একটা বহুপদী রাশি বা একটা পলিনোমিয়ালের যেই পাওয়ারটা আছে, যেই চলকের পলিনোমিয়াল বা চলকের বহুপদী, ওইটার হাইয়েস্ট পাওয়ারটা কত। যেমন এটাকে আমরা বলতে পারি এক এক্স চলকের বহুপদী, তাই না? পলিনোমিয়াল মানে কি, অনেকগুলা পদ আছে। এখন এখানে সর্বোচ্চ চলকটাকে, এখানে এক্স চলক, আর কোনো চলক তো নাই, তো এটাকে আমরা এক্স চলকের বহুপদী বলতে পারতেছি। তো এখানে চলকের সর্বোচ্চ পাওয়ার বা ঘাত কত? এই যে x⁴, তাই না? তো এটার অনেকগুলো পরিচয় আছে। এটাকে আমরা বলি বহুপদীর মুখ্য পদ, কারণ ওর পাওয়ার, যে পাওয়ার সবচেয়ে বেশি ওই তো মুখ্য হবে, ওই তো প্রধান হবে। আর ওর যে সহগটা, তাকে কি বলবো আমরা? মুখ্য সহগ, ঠিক আছে? এবং ওর যেই পাওয়ারটা, সেটাকে আমরা বলবো ওর ডিগ্রি বা মাত্রা। তাহলে আমরা এই বহুপদীটা তুলবো, তুলে আমরা বলবো যে পি অফ এক্স এর, মানে তুমি কোশ্চেনে এটা পুরোটা তুলবা, হ্যাঁ, লিখবা যে পি অফ এক্স বহুপদীর বা পলিনোমিয়ালের, ইংলিশ ভার্সনে যারা আছে তারা লিখবা পি অফ এক্স পলিনোমিয়াল, হ্যাঁ। তো এই পলিনোমিয়ালটার মুখ্য পদ, মুখ্য পদ হচ্ছে আমাদের -7 x⁴। তাহলে আমাদের এটা ডিগ্রি বা মাত্রা, তাহলে বহুপদীটার মাত্রা হচ্ছে আমাদের কত? 4। ওকে, ডিগ্রি অফ দ্য পলিনোমিয়াল ইজ 4। ওকে, সো এটা কিন্তু মানে সহজ, এবং এই টপিকটা থেকে তোমাদের এসকিউ আসার চান্স একটু বেশি। এবং দেখো এখন বলছি যে এটাকে স্ট্যান্ডার্ড ফর্ম বা আদর্শ রূপে, স্ট্যান্ডার্ড ফর্ম অথবা এটাকে একটা আদর্শ রূপে লিখবো এই বহুপদীটাকে। এবং এটার লিডিং কোএফিসিয়েন্ট, লিডিং কোএফিসিয়েন্ট এগেন ওটা যে মুখ্য সহগ, হ্যাঁ। লিডিং টার্ম হচ্ছে, ও আচ্ছা এটা আমি বলতে ভুলে গেছি, মুখ্য পদ হচ্ছে লিডিং টার্ম, হ্যাঁ, আর মাত্রা হতো ডিগ্রি। অ্যান্ড লিডিং কোএফিসিয়েন্ট মানে মুখ্য সহগ। ভাই মুখ্য মানে কি, যে সবচেয়ে পাওয়ারফুল তার সহগ বা কোএফিসিয়েন্টটা। যেমন এখানে সবচেয়ে বড় পাওয়ার হচ্ছে এটা, তাহলে 4 x⁴, এটা হচ্ছে আমাদের মুখ্য পদ বা লিডিং টার্ম। এটার যে সহগটা আছে এটা হচ্ছে আমাদের লিডিং কোএফিসিয়েন্ট, অথবা এটাকে আমরা বলতে পারবো মুখ্য সহগ। ওকে, আর স্ট্যান্ডার্ড ফরম্যাটটা কি ভাইয়া? স্ট্যান্ডার্ড ফরম্যাটটা হচ্ছে, দেখো একটা বহুপদীর স্ট্যান্ডার্ড ফরম্যাট বলতে আমরা কি বুঝবো? স্ট্যান্ডার্ড ফরম্যাট বলতে যেটা তোমাকে বুঝাইতেছে সেটা হচ্ছে যে একটা বহুপদীর পাওয়ার সর্বোচ্চ থেকে সর্বনিম্ন পর্যন্ত নামবে চলকের পাওয়ারটা। অর্থাৎ এটা একটা
ডিসেন্ডিং ফর্মে থাকবে, অর্থাৎ বড় থেকে স্টার্ট হবে ছোটতে নামবে। এখন দেখো তো এই বহুপদীতে ফার্স্টে আছে x⁴, দেন 3, দেন 2, দেন 1, দেন 0। 0 মানে কি x⁴, সে যেটা লেখে নেয় আর কি। এটা কিন্তু আদর্শ ফরম্যাটেই আছে। তাহলে আমরা p of x বহুপদীটা তুলবো, এটা ধরো তুলবা, তুলে লিখবা যে এটি এটি আদর্শ রূপ। দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড ফর্ম। তুমি গিভেন বা দেয়া আছে দিয়ে কোশ্চেনটা লিখা স্টার্ট করবা, ঠিক আছে? আর কিছু এটা দেয়া আছে, অনেক ক্ষেত্রে দেয়া থাকবে না, যেমন আই থিঙ্ক এটাই দেওয়া নেই, এটা কিন্তু আদর্শ ফরম্যাটে দেওয়া নেই বা স্ট্যান্ডার্ড ফরম্যাটে দেওয়া নেই। তো এটা স্ট্যান্ডার্ড ফরম্যাটটা হয়তো কি -7x⁴, তারপর 3 তো নাই, 2 আছে, তাহলে +3x², তারপরে হচ্ছে +9x -7। এটা হচ্ছে p of x এর স্ট্যান্ডার্ড ফরম্যাট, ওকে, বা আদর্শ রূপ যেটাই বলো। তারপরে আমরা আসব চলক, ধ্রুবক, বহুপদীর আরেকটা অঙ্ক, এটাই বোধহয় লাস্ট, আর দেখাবো না। এখান থেকে এই টাইপটা থেকে অনেকগুলো এমসিকিউ আসছে এই বছর বোর্ডে, হ্যাঁ। যেমন একটা বহুপদী দিছে এবং এটা কিন্তু দুই চলকের একটা বহুপদী, তাই না? দুই চলকের একটা বহুপদী, কিন্তু আমার বুঝার উপায় কি এটা যেটা দুই চলকের বহুপদী নাকি এটা এক চলকের বহুপদী? দেখো, আমি যখন এখানে g of x বলতেছি, আমি যখন একটা জায়গায় g of x বলতেছি, এটার মানে কি? মানে এই বহুপদীটা x চলকের জন্য বা x ভেরিয়েবলের জন্য। যদি এখানে এরকম থাকতো g of xy, তার মানে এই পলিনোমিয়ালটা বা বহুপদীটা x এবং y দুইটা চলকের জন্যই, বাট যেহেতু এখানে শুধু x আছে, তাহলে আমরা x-টাকেই চলক ধরব, বুঝছো? এটাই। তাহলে এখানে বলছে যে তোমার আহ মাত্রা, মাত্রা মানে কি? সর্বোচ্চ পাওয়ার। মাত্রা মানে কি ভাইয়া? সর্বোচ্চ পাওয়ার। এখন সর্বোচ্চ পাওয়ার হইলে যদি দেখা দুইটা কেস আছে, যদি এটা g of xy থাকতো, আমি দুইটাই লিখি, তাহলে এখানে সর্বোচ্চ পাওয়ার কত দেখো তো, এই 3 আর এই 2 গুণ অবস্থায়, তাহলে আমরা সেক্ষেত্রে এটার ডিগ্রি বা এটার মাত্রা কত লিখতাম জানো? এটার মাত্রা লিখতাম আমরা 5। বাট যেহেতু এটা g of x এভাবে নাই, এটা দেয়া আছে আমাদের g of xy না দিয়ে শুধু x দেওয়া, তাহলে কিন্তু y আমাদের ধ্রুবপদ হিসাবে কাউন্ট হবে, কারণ এটা y চলক বা y ভেরিয়েবলের বহুপদী বা পলিনোমিয়াল না। এখানে আমাদের মুখ্য পদ হবে এইটা, কারণ এখানে x এর পাওয়ার 2, সো এটা আমরা নিতে পারবো না, x এর পাওয়ার সর্বোচ্চ হচ্ছে 4। তাহলে এখানে আমরা বলতে পারবো যে এটার মাত্রা হচ্ছে কত? 4। এন্ড একটা কথা বলি, যখন তুমি g of x লিখবে একটু মেনশন করে নিবা যে এটা x চলকের বহুপদী, এটা হচ্ছে x চলকের একটা বহুপদী। ঠিক আছে, এক্স চলকের বহুপদী, এই কথাটা মেনশন করবা, কারণ আদারওয়াইজ এখানে তো ওয়াইও আছে, সো ওয়াই কে আমি চলক ধরবো না ধ্রুবক ধরবো, এটা তো বলতে হবে, তাই না? এটা অবশ্যই তুমি কিন্তু বলে নিবা, একটু মেনশন করে নিবা। তাহলে এখানে এটার মাত্রা পাইলাম, তাই না? তো এখন ধরো তুমি কি করবা, তুমি দেখতে বলছো আচ্ছা ঠিক আছে ভাই 4 আছে, এখন তোমার বলছে যে ধ্রুবপদ বা কনস্ট্যান্ট টার্ম, ভাই কনস্ট্যান্ট টার্ম কোনটা? তুমি তো দেখলে কইতে পারতেছো না যে ভাই এটার কনস্ট্যান্ট টার্মটা কত। তো তুমি দেখলা যে ভাই এটা তো 16, কারণ কি 16-র সাথে ভাই কোনো চলক নাই। চলক নাই মানে কি? ওটারে আমরা ধরে বসে দিতে পারবো, তাই না? মানে কনস্ট্যান্ট টার্ম হিসাবে। আমি এটারে কি লিখবো? যে এইটার ধ্রুবপদ বা কনস্ট্যান্ট টার্ম ইজ ইকুয়াল টু 16। এখন বলছি এই দুইটার অনুপাত বা রেশিও বের করতে। তাহলে আমাদের 4 আর 16 এর রেশিও কত হবে ভাইয়া? 4 আর 16 এর রেশিও 4/16, যেটা কাটাকাটি করলে পাই আমরা 1/4। তাহলে এটা লিখবো আমরা 1:4। ওকে, দেখো 4 আগে 16 পরে কেন? কারণ আমাকে কোশ্চেনে যেই সিকোয়েন্সে দিছে আমাকে ওই সিকোয়েন্সে লিখতে হবে। তো ভাই তোমার ইচ্ছা মতো মন গড়াটা লেখা দিলে হইব না কিন্তু। এখানে বলছে যে মাত্রাটা আগে, ধ্রুবপদটা পরে, ডিগ্রি আগে, কনস্ট্যান্ট টার্মটা পরে। সো যেটা আগে ওটা আগে দিবা, যেটা পরে ওটা পরে দিবা। ঠিক আছে, এই হইলো কথা, 1:4 গেল। এইটার পরে আচ্ছা এই ম্যাটটা নিয়ে অনেকভাবে থাকতে পারে। এখানে অনুপাত না দিয়ে যোগফল চাইতে পারে, বিয়োগফল চাইতে পারে, গুণফল চাইতে পারে। ঠিক আছে, আর অনুপাত না বলে ভাগফল লিখতে পারে।
একই জিনিস, ওগুলা যোগ বিয়োগ গুণ ভাগ করবা। আই থিঙ্ক এগুলা নিয়ে আর কথা বলা এখন ওয়েস্ট অফ টাইম, তাই না? এখন দেখো এই অঙ্কটা, এই অঙ্কটা কি কইছে? কইছে যে ভাই এইটা দিছে, বলছে যে ভাগ করলে ভাগশেষ কত বা রিমাইন্ডার কত। তো এটা আমরা কি দিয়ে করব? ভাগশেষ উপপাদ্য বা রিমাইন্ডার থিওরেম। তোমাদের ভাগশেষ উপপাদ্যটা মনে করায় দিই। এই জিনিসটা যদি এই বহুপদীটার একটা উৎপাদক হয়, তাহলে এখান থেকে যে এক্স এর ভ্যালুটা আসবে, অর্থাৎ 2x-1 থেকে 2x-1 ইকুয়াল টু 0 ধরে যে x এর ভ্যালুটা আসবে, এখানে x এর ভ্যালু কত আছে দেখো তো, 1 ওই পাশে গেলে +1, 2 ভাগ হয়ে যাবে, তাই না? x এর যে ভ্যালুটা আসবে, আমি যদি f অফ x এর জায়গায় ওই ভ্যালুটা বসাই, তাহলে f অফ x এর ভ্যালু 0 আসবে। এটাই তো ভাগশেষ উপপাদ্য বা রিমাইন্ডার থিওরেম ছিল, তাই না? তো এটা কিন্তু আমাদের লিখতে হবে না, আমাদের এত কিছু লিখতে হবে না, ছোট একটা ম্যাথস। আমরা কি করব যে তুমি লিখবা, আমি পুরোটা লিখতেছি না যেহেতু সময় কম, তুমি পরীক্ষার খাতায় লিখবে, এখন শুনো মনোযোগ দিয়ে। তুমি লিখবা যে এইটাকে এত দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে, কি লিখবা? এফ অফ, এটা তো তুমি আগেই সাইডে ক্যালকুলেশন করবা, কোত্থেকে এখান থেকে ক্যালকুলেশন করলে হবে যে এফ অফ হাফ। ওকে, এফ অফ হাফ এটা সমান লিখবা হচ্ছে তুমি, এরপর ওখানে ভ্যালুটা বসায় দেবে, যেমন 36 ইন্টু হাফ স্কোয়ার, তারপরে হচ্ছে -8x মানে 8 ইন্টু হাফ, তারপরে হচ্ছে +5। তাহলে এটা ক্যালকুলেশন করো, দেখো কত আসে। 36 ইন্টু 1/4 মাইনাস, এটা 8 কে হাফ করলে 4, এটা আসছে 5, 5 আর 5 যোগ করলে 10। এখানে ছোট্ট করে একটা সাইড নোট দিবা, বা লেখাটা এখানে সাইড নোট দিয়ে দিলে ভালো, যে ভাগশেষ উপপাদ্য হতে বা ফ্রম রিমাইন্ডার থিওরেম। কারণ তুমি কোত্থেকে এই জিনিস পাইছো, তাই না? এটা লিখতে হবে না? তোমাকে অবশ্যই এই জিনিসটা মেনশন করতে হবে, যেটা একটা ভাগশেষ উপপাদ্য থেকে পাইছো তুমি। ঠিক আছে, ওকে। এরপরে তো গেল, এখানে ভাগশেষ 10 হবে, ঠিক আছে। এরকম অঙ্ক আরো অনেক পাবা। যেমন এখানে আমাদের ভাগশেষের কথা বলে দিছে, এখানে ভাগশেষটাই হচ্ছে আমাদের -2, ভাগশেষটাই হচ্ছে আমাদের -2। তাহলে -2 হলে আমরা কি করব? এই যে x-3, এগেইন সেম কথা, যে ভাগশেষ উপপাদ্য হতে, ওটা আগেও লিখতে পারো তুমি, ওরকম সাইড নোট না দিয়ে আগে লিখতে পারো, ফ্রম রিমাইন্ডার থিওরেম অর ভাগশেষ উপপাদ্য হতে এইটাকে এত দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে এফ অফ, এখানে x-3, তাহলে x-3 ইকুয়াল টু 0 ধরলে x এর ভ্যালু কত আসে? -3 কে ওই পাশে নিয়ে যা, কি হবে? +3। তাহলে এফ অফ 3। তো ভাই এফ অফ 3 এর মান কি হবে? এফ অফ 3 এর মান হবে, এই জায়গায় জাস্ট 3 বসাবা, x এর জায়গায় 3 বসাবা, যেখানে x পাবা সেখানে 3 বসাবা, 3 স্কোয়ার হবে, তারপর হচ্ছে 4x, তাহলে 4 ইন্টু 3 হবে, তারপর হচ্ছে -5, যেখানে x সেখানে মান বসাবা। এখন এটা ক্যালকুলেট করে আমরা যে আনসারটা পাই, এটা তো বেসিক্যালি ভাগশেষ বা রিমাইন্ডার, তাই না? এখন তোমার কোশ্চেনে ভাগশেষের মানই বলে দিচ্ছে -2, তো তুমি কি করবা? এই এফ অফ 3 এর জায়গায় মান বসাবা কত? -2, কারণ এটাই তো ভাগশেষটা। এটা ক্যালকুলেট করে যা পাবা এটাই তো ভাগশেষ, ওটা কোশ্চেনে দিয়ে দিছে। আর এখান থেকে তাহলে পি এর মানটা বের হয়ে যাবে, তাহলে 3 কিউবের মান 27, এটা হবে 9p, এটা হবে 3 4 12, এটা হবে -5। ঠিক আছে, তাহলে এখান থেকে বাকিটা ক্যালকুলেশন করলে পি এর কিছু একটা মান চলে আসবে। বুঝতেছো জিনিসটা? যে ভাগশেষের কথা যদি বলে দেয়, তাহলে অবশ্যই এখানে এমন কিছু একটা দিবে যেটার মান তোমাকে বের করতে হবে। তো ওই ভাগশেষটা হবে কি, যে এফ অফ, এখান থেকে যেই রাশিটা দিবে, যেই তোমাকে উৎপাদকটা দিবে, ওখান থেকে একটা মান বের হবে, ওই মানটা মেইন ফাংশনটাতে বসাবা, বহুপদীটাতে বসাবা। বসানোর পরে ওই পাশে কি হবে, যেখানে যেখানে চলকটা সেখানে ওটা দিয়ে মানটা দিয়ে রিপ্লেস করবে। দেন পি কিউ এ বি সি কিছু একটা মান বের করতে বলবেন, ভাগশেষের মানটা এখানে বাম পক্ষে বসাই দিবা, শেষ। ঠিক আছে, ইজি জিনিস, এটা না পারার কিছুই নেই। এটা দেখো সেম অঙ্ক, এখানে হচ্ছে 3x+2, তাহলে এখান থেকে আমরা x এর মানটা কত পাবো? দেখো x এর মান পাবো, দেখো 2 ওই পাশে গেলে হবে -2, এন্ড দেন এই 3 গুণ আছে, এটা ভাগ হলে হবে -2/3। এই হচ্ছে আমার অঙ্ক। দেন এটা এখানে বসালে সেম অঙ্ক, সেটা আর করে দিলাম, এটা তুমি নিজে এখন প্র্যাকটিস করলে পারবা। পরেরটা দেখো, এখানে বলছে যে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করো। আচ্ছা, তাহলে এখন এত বড় জিনিস যখন উৎপাদকে বিশ্লেষণ করতে দিবে, তুমি কিন্তু এটা হাতে করবা না। এখন
দেখো ফার্স্ট অফ অল উৎপাদকের বিশ্লেষণের ক্ষেত্রে খেয়াল করবা যেখানে চলক একটা আছে কিনা, কারণ এক চলক থাকলে এক নিয়ম, দুই চলক থাকলে আরেক নিয়ম। তো মোস্টলি তোমাদের এক চলক দিয়েই আসবে, দুই চলকের গুলো অনেক বড়, সো ওগুলো তোমার শর্ট কোশ্চেনে দিবে না। তো এটা দেখো এখানে আছে সবগুলো এ চলকের, ঠিক আছে। আর পাওয়ার দেখো 4 3 2 1 এভাবে করতেছে, তাই না? তাহলে আমরা কি করব, এখানে ক্যালকুলেটরের একটু হেল্প নিব। আমরা ক্যালকুলেটরের হেল্প কিভাবে নিব, আমি কিন্তু উৎপাদকের বিশ্লেষণ দেখাই দিচ্ছি তোমাদের ক্যালকুলেটর দিয়ে, সেটা দিয়ে তোমরা শিখে নিবা। এখন দেখো এটা তো 4 ঘাত, তাই না? 4 ঘাত তো ক্যালকুলেটরে করা যায় না, কারণ দেখো তুমি যখন মোড দিয়ে পাশে যাবা এক্স কিউব পর্যন্ত আছে হাইয়েস্ট, তাই না? এক্স পাওয়ার 4 তো নাই, নিচে যাও আর তো নাই। তাহলে এখন তোমার কি করার আছে ভাই? তো এখন একটা ট্রিক খাটাবো। এইসব উৎপাদকে ম্যাক্সিমাম ক্ষেত্রে -2 -1 0 1 2 হাফ এগুলা কমন হয়, তো এগুলো বসায় টেস্ট করে দেখবা। তার আগে পুরো রাশিটা ক্যালকুলেটরে তুলো। তাহলে চলকটা যেহেতু এখানে এ, তুমি এখানে এক্স ধরো, তাহলে ax⁴ সুন্দর করে জিনিসটা তুলো ক্যালকুলেটরে, প্লাস 12 এমসিকিউতেও কাজে লাগবে, হ্যাঁ। 12x³ -3x 7 আর আছে তোমার -3a -2। এই তো 7 3 2 সবই তো মাইনাস না? ও 7-এর আগে প্লাস আছে, এটা মাইনাস দিয়ে দিছি। হ্যাঁ বাকি সব ঠিক আছে। এখন তোমার কি যে করতেছি, এখানে দিবা প্লাস, গেল। এখন তোমার কাজ হচ্ছে এখানে ক্যালক বাটনে চাপ দিবা, ঠিক আছে? ক্যালক বাটন, হ্যাঁ শিফট চেপে চাপ দিও না, ক্যালক চাপ দিবে। এখন ধরো তুমি এ এর মান লেটস সে -2 বসাবা। দেখো -2 বসালে 0 আসে, আমরা যদি -1 বসাই, আবার ক্যালক দাও, আমার কি রাশিটা চলে গেল, এই যে আসছে, উপরে যাবা, আবার ক্যালক দাও, ধরো -1 দিলা, 0 আসে, আবার ক্যালক চাপ দাও, 0 বসাও, তাহলে দেখো -2 আসে। অর্থাৎ -2 আর -1 দুইটাই কিন্তু একটা উৎপাদক, তাই না? কারণ x এর মান -2 বসালে 0 আসে, -1 বসালে 0 আসে, 0 বসালে -2 আসে, স্বাভাবিক। 0 বসালে এই -2টা রয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম যে -2 আর -1 হচ্ছে একটা উৎপাদক, ঠিক আছে? -2 আর -1 হচ্ছে ওর একটা উৎপাদক। তাহলে এখান থেকে আমরা একটা কাজ করব, আমরা এই রাশিটার 2 লাইন গ্যাপ দিব, এটাকে বলি আমরা স্কিপিং মেথড। স্কিপিং মেথডের উৎপাদকের বিশ্লেষণ। আমরা একটা উৎপাদক পাইছি কিন্তু যে x এর মান বা চলকটা a, তো a এর মান -1 হইলেও হবে, -2 হইলেও হবে। তো এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করো, আমি ধরো 1 সিলেক্ট করলাম, -1 এই পাশে আসলে x + 1 পাবো, তাই না? তাহলে x + 1 হচ্ছে আমার একটা উৎপাদক বা ফ্যাক্টর। এখানে চতুর্ঘাত রাশি না, তো 4 বার x + 1 লিখবা। আচ্ছা লিখলাম, 3 বার লিখলাম, আরেকবার লাগলে অনেক সময় লাগে না। তো 3 বার লেখার পরে এখন তুমি ব্যাক ক্যালকুলেশন করে মিলাও। এই জিনিসটা কিন্তু কমপ্লিটলি ক্যালকুলেটর থেকে পাবা, এটা কিন্তু তুমি নিজে ক্যালকুলেশন করো না, ক্যালকুলেটর থেকে পাইছো। এখন ব্যাক ক্যালকুলেশন করে কিভাবে মিলাইতে হয় ভাই? আচ্ছা এক্স না, এটা হলো এ হবে, হ্যাঁ এ, এই আবেগের বসে এক্স লিখে ফেলছি। এখানে আছে 4a⁴ তো তোমার এখানে এমন কিছু বসাইতে হবে যাতে এই লাইনটা মিলে, তাইলে এই লাইনটা লিখবা। এটাকে স্কিপিং মেথড বলে, যে এক লাইন স্কিপ করে ক্যালকুলেশন করে ব্যাক ক্যালকুলেশন করে আগেরটা মিলান। তাহলে ধরো এখানে আমার লাগবে 4a⁴, এখানে আছে শুধু a, তাহলে আমাদের একটা 4 লাগবে আর a³ লাগবে, তাহলে এটা গুণ করলে পাবা 4a⁴, হ্যাঁ ব্যাক ক্যালকুলেশন করে মিলাবা। এরপরে কি আছে দেখার দরকার নেই, আগে এটা গুণ করে কমপ্লিট করো, তাহলে এটা হবে 4a³, তাই না? এটার সাথে এটা গুণ করলে 4a³ হবে, ঠিক আছে। এখন আগে যে এখানে আছে কত 12a³, তোমার আসছে কত 4টা, শর্ট কয়টা 8টা, তাহলে তোমার লাগবে কত 8 লাগবে, তাই না? সাথে লাগবে কি a³, এখানে আছে a, তাহলে গুণ করতে হবে কি a², তাহলে গুণ করলে হবে 8a³। তাহলে উপরটা মিলে গেছে, পরে দেখবো না, আগে গুণ করব, তাহলে এটা কত আসে 8a²। তোমার আসছে কত প্লাসের 7টা, আসছে তোমার 8টা, একটা এক্সট্রা না, একটা কমায় দাও। কিভাবে কমাবো ভাই? মাইনাস দিয়ে গুণ করতে হবে শুধু এ, তাহলে -a + a গুণ হলে -a², তাহলে দেখো মিলে গেল, তাহলে এটা হবে -a। তাহলে আমাদের আরেকটা লাগবে, তাই না? এখনো কিন্তু পুরোটা কমপ্লিট হয়নি। ইউজুয়ালি এটাই হয়, পাওয়ার যত থাকে ততগুলা উৎপাদক লিখতেই হয় আর কি আসলে। দেখো -a, আমার আছে কত -a 3টা a, কয়টা শর্ট?
মাইনাসের দুইটা শর্ট, তাহলে আমরা এখানে -2 লিখবো। তাহলে -2 ডিরেক্ট মিলে গেছে, -2a আর প্লাসে মাইনাসে -2। এখন এই অঙ্কটা হয়েছে কিনা বুঝার উপায় কি জানো? লাস্টের পথটা এটার সাথে অটোমেটিক মিলে যাবে, এটা আর জোর করে মিলাইতে হবে না। না মিললে অঙ্ক ভুল হয়েছে। তাহলে এখন দেখো, এখন এটা আমরা কমন নিই, a+1 কমন নিলে কি থাকে, 4a³ প্লাস 8a² মাইনাস a -2। এখন এটা 3 চলকের হয়েছে না? এখন এটা কিন্তু ক্যালকুলেটরে করে ফেলা যাবে। কিভাবে? সরাই, দেখো মোডে যাবা, তুমি মোডে যাবা, ইকুয়েশনে যাবা, দেন এই যে 3 চলক কিন্তু আছে, 4 দিবা। তাহলে প্রথমে কি আছে, 4 8 -1 -2 এগুলো বসাও, সহগগুলা 4, তারপরটা সহগ হচ্ছে +8, তারপরটা হচ্ছে -1, তারপরটা হচ্ছে -2। তাহলে দেখো একটা আসছে -2, x = -2 মানে কি, -2 এর পাশে আনলে x + 2 হচ্ছে একটা উৎপাদক, হাফ, হাফ মানে কি x = হাফ, তাহলে -2টা এখানে, হাফের নিচে 2টা এই পাশে আসলে 2x = 1, 1 এই পাশে আসলে 2x - 1, আর এটা আসতেছে 0.5 -0.5 মানে -হাফ। হ্যাঁ, -হাফ মানে কি 2x + 1, তাহলে একটা 2x + 1, একটা 2x - 1, একটা +2। তাহলে একটা হচ্ছে a + 2, একটা হচ্ছে 2x + 1, একটা 2x - 1। x না তো a, এন্ড ফার্স্টে হচ্ছে a+1। না বুঝার কিচ্ছু নাই, এটা পুরাটা ক্যালকুলেটর থেকে করছি। এখন দেখো আবার আরেকবার বুঝাই, a এর মান -হাফ আসছিল তাই না, তাহলে 2টা এই পাশে আনলে কত হবে, 2a = -1, -1 এই পাশে আসলে 2a + 1 = 0। তাহলে এটা হচ্ছে আমাদের উৎপাদক বা ফ্যাক্টর। এভাবে বাকিগুলা বের করছে। ঠিক আছে, আশা করি এটা তোমাদের এসকিউতে দিবে না, বাট চান্স আছে এই টাইপের উৎপাদক দিয়ে দেওয়া। পরেরটা দেখো, এই টাইপের গুলো আসারও আসতে পারে, এগুলা সিকিউ এর কতেও আসার মতোই। যেমন আছে তোমার a³ প্লাস 1/a³ প্লাস 2, তাই না? এটা a³ প্লাস b³ এর সূত্রের মতো। তাহলে এটা কিভাবে করব, a প্লাস b হোল কিউব, দেখুন a³ প্লাস b³ a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে এখন কি করা যায়, এটা কাটা যাবে। তাহলে দেখো এইটা একটা জিনিস, এটাও একটা জিনিস, সেম টাইপের জিনিস না? তো চলো আমরা এই জিনিসটাকে এক কাজ করি, এটাকে আমরা লেটস সে পি ধরি, তাহলে এটাও কিন্তু পি হয়ে যাচ্ছে তাই না? এই দুইটাকে যদি তুমি পি ধরো তাহলে কি পাবা, p³ মাইনাস 3p প্লাস 2। এটা এখন ক্যালকুলেটরে সলভ করা যায় তাই না? তো এটা ক্যালকুলেটর সলভ করলে উৎপাদক আকারে চলে আসবে, বুঝছো? তো উৎপাদক আকারে ধরো এরকম এরকম তিনটা আসবে, যেহেতু ত্রিঘাত, দেন এখানে পি প্লাস মাইনাস সামথিং পি সামথিং, দেন তুমি এখানে ওই ভ্যালুটা বসায় দিলে কিন্তু হয়ে যাবে। পি এর ভ্যালু কি a+1/a। এটা সোজা, পারবা এটা। জাস্ট এটা ফরম্যাটিং করাটা ইম্পর্টেন্ট, ফরম্যাটিং করলে 2 লাইনের অঙ্ক। এটা ক্যালকুলেটরে আমি দেখাইছি একটু আগে, সেটা নিজে ট্রাই করবা আর আমাকে কমেন্টে জানাবা এটা পারছো কিনা। এরপর দেখো এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে, এগেন এটা ত্রিঘাতের রাশি না, সো এটা উৎপাদক বিশ্লেষণ কিন্তু আমি তোমাকে একটু আগে দেখাইছি, ক্যালকুলেটর দিয়ে এটা খুব সহজেই করে ফেলা যায়। এবং তুমি যদি এটা তোমার ক্যালকুলেটর সিডাব্লিউ বা ইএক্স হয়, তাহলে ওইটা কিন্তু ভিডিও আমার চ্যানেলেই আছে, একটু শর্টসগুলো দেখো, কয়েকটা শর্টস আমি ভাগশেষ উপপাদ্য কিভাবে সব করা যায় সব কিন্তু বলে দিছি, ফ্যাক্টরাইজেশন সবকিছু দেখানো আছে। তুমি দুই একটা ভিডিও স্ক্রল করলেই পেয়ে যাবা। হ্যাঁ, ওই 10-15 দিন ধরে রেগুলার ভিডিও দিচ্ছি, সো কয়েকটা ভিডিও স্ক্রল করলেই পেয়ে যাবা। যাই হোক, এগুলো পারো আশা করি। দেখো সমমাত্রিক বহুপদী সেকেন্ড টাইপ, হ্যাঁ আমাদের টাইপ 2 সমমাত্রিক বহুপদী প্রতিসম চক্রক্রম, এবং এটা খুবই ইম্পর্টেন্ট একটা টাইপ, কারণ ভাই এখান থেকে তোমার রেগুলার কোশ্চেন আসবে। তো সমমাত্রিকটা দেখো এখানে বলছি চক্রক্রমিক কিন্তু প্রতিসম নয়, তাহলে তোমাকে চক্রক্রমিক বা সাইক্লিক আর সিমেট্রিক, প্রতিসম মানে সিমেট্রিক, এই দুইটার মধ্যে মিল অমিলটা বলি। যখন আমরা চক্রক্রমিক বা সাইক্লিক বের করব তখন আমাদের
চলকগুলাকে এইভাবে রিপ্লেস করতে হবে। এক্স এর জায়গায় আমরা বসাবো ওয়াই, ওয়াই এর জায়গায় আমরা বসাবো জেড এবং জেড এর জায়গায় আমরা বসাবো এক্স কে। মানে জিনিসটা ঘুরতে থাকে, মানে জিনিসটা ঘুরতে থাকবে। এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় জেড, জেড এর জায়গায় এক্স। আর যখন প্রতিসমর কথা বলবে তখন যে কোনো দুইটা চলক ইন্টারচেঞ্জ করবা, মানে এক্স এর জায়গায় ওয়াই বসাবে, ওয়াই এর জায়গায় এক্স বসাবে, বাস, আর কিচ্ছু করতে হবে না। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি? খুবই সিম্পল, আমরা এক্স এর জায়গায় ওয়াই আগে আমরা চক্রক্রমিকটা টেস্ট করি। লিখবো যে চক্রক্রমিক হলে, চক্রক্রমিক বা সাইক্লিক হলে, তারপর লিখবা এক্স এর জায়গায় ওয়াই, আমি বাংলা কথা লিখলাম না, এক্স এর জায়গায় ওয়াই লিখবা, দেন লিখবা ওয়াই এর জায়গায় জেড, দেন লিখবা জেড এর জায়গায় এক্স, বসিয়ে পাই। তাহলে এক্স এর জায়গায় এখানে ওয়াই বসাও, তাহলে আমরা কি পাবো? তাহলে পাবো আমরা ওয়াই স্কোয়ার, ওয়াই এর জায়গায় জেড বসাও, জেড মাইনাস জেড এর জায়গায় এক্স বসাও, তারপরে ওয়াই স্কোয়ার, ওয়াই এর জায়গায় কি বসাবো? জেড বসাবো, জেড এর জায়গায় এক্স, এক্স এর জায়গায় ওয়াই। আবার জেড স্কোয়ারের জায়গায় কি বসাবো? জেড এর জায়গায় বসাবো এক্স, এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় জেড। তাহলে দেখো তো, দেখো তো, এই যে এই পথটা, এটা কিন্তু পাওয়া গেছে, এটা এখানে পাওয়া গেছে, এটা এখানে পাওয়া গেছে। আর যেহেতু যোগ আছে আগে পিছে লিখলে সমস্যা নেই। তার মানে এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় জেড, জেড এর জায়গায় এক্স বসানোর পরেও জিনিসটা কিন্তু সেমই রয়ে গেছে। তার মানে এটা একটা সাইক্লিক বা চক্রক্রমিক রাশি। এবার আসো প্রতিসম, প্রতিসম বা সিমেট্রিক, প্রতিসম বা সিমেট্রিক। সিমেট্রিকের জন্য কি হবে? যে কোনো দুইটা চলককে আমরা ইন্টারচেঞ্জ করব। তাহলে আমরা ধরো এক্স এর জায়গায় ওয়াই বসাবো, ওয়াই এর জায়গায় এক্স বসাবো। তাহলে এক্স স্কোয়ারের জায়গায় লিখবো আমরা ওয়াই স্কোয়ার, ওয়াই মাইনাস জেড এর জায়গায় লিখবো এক্স মাইনাস জেড। তারপরে ওয়াই স্কোয়ারের জায়গায় লিখবো এক্স স্কোয়ার, জেড মাইনাস এক্স এর জায়গায় লিখবো জেড মাইনাস ওয়াই। আর জেড স্কোয়ার তো জেড স্কোয়ারের মতোই থাকবে, আর এক্স মাইনাস ওয়াই কি লিখবো? ওয়াই মাইনাস এক্স। তাহলে দেখো, যা ছিল যা আছে এর মধ্যে কোনো ম্যাচ নাই, তাই না? আমাদের হুবহু সেম আসতে হবে। এখানে তুমি মাইনাস কমন নিয়ে মিলানোর চিন্তা করতেছো, তাহলে কিন্তু সবার সামনে এটা মাইনাস চলে আসবে, লাভ নাই। আমাদের হচ্ছে যেটা ছিল ওইটাই আসতে হবে, যেহেতু আসে না, তার মানে এটা প্রতিসম নয়, কিন্তু চক্রক্রমিক। ওকে, এটাই টেস্ট করে করে দেখতে হবে। আর এটা ইম্পর্টেন্ট, এটাই তোমাদের আসার চান্স সবচেয়ে বেশি, এই কোশ্চেনটা, কারণ এটা বইয়ের মধ্যেও আছে। তো এই কোশ্চেনটা দেখো, আমরা প্রথমে এটাকে সাইক্লিক কিনা টেস্ট করি। এক্স এর জায়গায় বসাবো ওয়াই, ওয়াই এর জায়গায় জেড, এখানে ওয়াই এর জায়গায় জেড, জেড এর জায়গায় এক্স, জেড এর জায়গায় এক্স, এক্স এর জায়গায় ওয়াই। দেখো এক্স বাই ওয়াই, এক্স বাই ওয়াই, ওয়াই বাই জেড, ওয়াই বাই জেড, জেড বাই এক্স, জেড বাই এক্স, তিনটা পাওয়া গেছে, তার মানে এটা সাইক্লিক। এখন সেম জিনিসটা আমাদের সিমেট্রিক কিনা দেখি। তাহলে এক্স এর জায়গায় বসাবো ওয়াই, ওয়াই এর জায়গায় বসাবো এক্স, ওয়াই বাই এক্স, ওয়াই বাই এক্স কোথাও আছে? নাই, তাহলে আমার বাকিটা করলাম, মানে এটা কিন্তু সিমেট্রিক না, এটা কিন্তু প্রুফ হয়ে গেল, তাই না? ওয়াই বাই প্রথমটাই কিন্তু আর নাই কোথাও, তার মানে এটা সিমেট্রিক হলো না। এরপর এটা তোমাদেরকে একটু দেখাই, এটাও সেম জিনিস, মোরলেস একই জিনিস, তুমি জাস্ট টেস্ট করে দেখবা। পি ইনভার্স মানে এটা কিউ ইন্টু ওয়ান বাই পি আছে, হ্যাঁ, প্লাস আবার এটা কিউ ইনভার্স মানে ওয়ান বাই কিউ ইন্টু আর, আর ইনভার্স মানে ওয়ান বাই আর ইন্টু পি। ওকে, তাহলে এটা মানে কিউ বাই পি, আর বাই কিউ, পি বাই আর স্কোয়ার ফরম্যাটে আছে, ও মাইনাস টু বাই পি কিউ আর আছে। তাহলে এটা চক্রক্রমিক কিনা সেটা আমাদের টেস্ট করতে হবে। তাহলে কি বসাবো আমরা? পি এর জায়গায় কিউ, কিউ এর জায়গায় আর, তাহলে কিউ এর জায়গায় আর বসাবো, পি এর জায়গায় কিউ বসাবো, তারপর পি কিউ আর, তাহলে আর এর পরে কে আসতেছে? আবার পি আসতেছে, তাহলে আর এর জায়গায় বসাবো পি, কিউ এর জায়গায় আর।
পি এর জায়গায় কিউ, আর এর জায়গায় পি। তাহলে দেখো এই যে কিউ বাই পি, এটা কিন্তু কিউ বাই পি, সবগুলোর সাথে স্কোয়ার আসছে বাই দ্য ওয়ে। এটা কি আর বাই কিউ, এটা কি আর বাই কিউ, এটা হচ্ছে পি বাই আর, এটা পি বাই আর। আর লাস্টেরটা দেখো, টু পি এর জায়গায় যদি কিউ বসাও, কিউ এর জায়গায় আর বসাও, আর এর জায়গায় পি বসাও, কিউ আর পি, পি কিউ আর, গুণ মানে তো একই, তাই না? অর্ডার ম্যাটার করে না, আগে কি আছে পরে কি আছে এটা কিন্তু ম্যাটার করে না। মানে এটা যে এটা কিন্তু হুবহু তাই। তার মানে এটা একটা সাইক্লিক বা চক্রক্রমিক রাশি। তাহলে পরবর্তী টাইপটা সেটা হচ্ছে যে চক্রক্রমিক রাশিরে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। উৎপাদকে বিশ্লেষণ করা কিন্তু ইজি। যেমন এখানে মেজরিটি একটা সূত্র আছে না তোমাদের, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc সমান এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি বিসি সি। এই ফর্মুলাটা কিন্তু ভাই তোমাদের অনেক ইম্পর্টেন্ট তোমাদের জন্য, তাই না? বহুবার দেখছো এটা। তাহলে এখন এটা কি করতে হবে? দেখো এটা কিন্তু খুবই সিম্পল, খুবই ইজিলি করা যাবে, এটা সমস্যা নেই। সূত্রের প্রমাণটা করার জন্য আমাদের জাস্ট বেসিক সূত্রগুলা পারতে হবে, হ্যাঁ। যেমন আমাদের এ কিউব, মানে এটা লেফট হ্যান্ড সাইড, তাই না? তাহলে আমরা লেফট সাইড থেকে স্টার্ট করি। দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। এটা আমরা কি করব? দেখো এ কিউব প্লাস বি কিউব মানে কি, এ কিউব প্লাস বি কিউব যখন বলতেছিলাম আমরা, তখন এ কিউব প্লাস বি কিউব লিখে আমরা এখানে কোন সূত্র দিছি, মান নির্ণয় সূত্র, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। বাট এখন কি আমি আবার মান নির্ণয় সূত্রটা দিব? কেন? কারণ আমি যখন মান নির্ণয় সূত্র, তখন এ প্লাস বি হোল কিউব লিখতে হবে, আমার কিন্তু হোল কিউব লাগবে না, আমার লাগবে শুধু এ প্লাস বি প্লাস সি। তাহলে আমি কোন সূত্রটা দিব? সেকেন্ড সূত্রটা, যেটা কি এ প্লাস বি প্লাস সি ইন্টু, মানে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, ওই ফর্মুলাটা। কেন? কারণ আমাকে এখানে কিউব সরাইতে হবে, এই জন্য আমি কি করব, এখানে অন্য সূত্রটা দিব। বুঝছো কেন এখানে এক সূত্র দিলাম, এখানে আরেক সূত্র দিলাম? তাহলে এ প্লাস বি, এরপরে ভেতরে লিখবো আমরা এ স্কোয়ার, আমাদের এটা কিন্তু এ প্লাস বি, হ্যাঁ একটু খেয়াল রাখবা, এ স্কোয়ার মাইনাস এ বি, এ হচ্ছে এ প্লাস বি, বি হচ্ছে সি, প্লাস বি স্কোয়ার মানে সি স্কোয়ার। আর এখান থেকে দেখো 3ab কমন যায়, সো আমরা লিখবো মাইনাস 3abটা যদি কমন নেই, তাহলে এখানে থাকতেছে কি, দেখো 3ab কমন নিলে থাকতেছে এ প্লাস বি, আর এখানে থাকতেছে, যেহেতু মাইনাসটা কমন নিয়েছে তো প্লাস সি লিখতে হবে। তাহলে এখন দেখো দুই পাশ থেকে এ প্লাস বি প্লাস সি কমন যায়, তাহলে এখানে কি থাকতেছে, এটা একটু সূত্রে ভাঙাও, এ স্কোয়ার 2ab বি স্কোয়ার, এটা হচ্ছে মাইনাস এসি মাইনাস বিসি প্লাস সি স্কোয়ার, আর এখানে থাকবে হচ্ছে মাইনাস 3ab। এখন যোগ বিয়োগ করলেই খেলা খতম। দেখো দেখো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার আগে সাজায় লিখি। দেখো 2ab থেকে মাইনাস 3ab গেলে কি থাকে, মাইনাস এবি, মাইনাস বিসি মাইনাস সি এ তো চলেই আসছে, আর এ প্লাস বি প্লাস সি তো আমার আগেই চলে আসছে। তো এটা কিন্তু মোটামুটি 4 মার্কসের জন্য আসার মতো একটা অঙ্ক, সো এটা এখানে আসতে পারে। তো যাই হোক সূত্রটা দেখাই দিলাম, ঠিক আছে? সো এটা একটু ভালো করে আমাদের করে যেতে হবে, ঠিক আছে? ওকে, দেন আমরা যদি এই অঙ্কটা দেখি, যেটাকে উৎপাদকে বিশ্লেষণ করো, দেখো এটা এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মতো না? তো এইটা, এই অঙ্কটা একটু স্পেশাল, এটা একটু মনে রাখবা। যেরকম এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ফরম্যাটে যদি থাকে, তাহলে এটা ওইভাবে নেওয়ার চেষ্টা করো। তাহলে কাজ করো, আমরা লিখবো ধরি বা লেটস এজিউম যে এই তিনটা জিনিসকে আমরা একটা চলকে কনভার্ট করি। তাহলে এ মাইনাস বি কে ধরো এক্স ধরবা, বি মাইনাস সি কে ওয়াই ধরো, সি মাইনাস এ কে জেড ধরো। কেন? কারণ আমি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সূত্রটা অ্যাপ্লাই করতে চাই। তাহলে আমরা লিখতে পারবো, সুতরাং এই পুরোটা লিখতে পারবো আমরা এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব, তাই না? এটা আমরা লিখতে পারবো। যদি আমরা এটা লিখতে পারি, তাহলে দেখো আমরা এখন এটার মধ্যে কিন্তু বাকি ক্যালকুলেশনটাও খুব ইজিলি করে ফেলতে পারবো, তাই না? কিন্তু সেটা আমরা কিভাবে করতে পারি? তুমি একটা জিনিস খেয়াল করো, এই যে এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, এখানে আমরা যদি একটা কাজ করতাম, ধরো আমি যদি এক্স প্লাস ওয়াই প্লাস জেড করি, মানে তিনটা যোগ করি, তাহলে কি পাবো? এ মাইনাস বি, এটা পাবো, তাই না? এখন দেখো তো, এ এ কাটা, বি বি কাটা, সি সি কাটা, জিরো। এ প্লাস বি প্লাস সি এর ভ্যালু জিরো, তাই না?
এখন তুমি এই সূত্রটা দেখো, এখানে যদি তুমি a প্লাস বি প্লাস সি বা এক্স প্লাস ওয়াই প্লাস জেড ভ্যালু জিরো বসো, তাহলে এই পুরাটা জিরো হয়ে যাবে না? মানে ডান পক্ষ পুরোটা জিরো হয়ে যাবে না? তাহলে এই সূত্র মানে কি, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এবিসি সমান কি থাকতেছে? জিরো থাকতেছে না? তাহলে আমরা লিখতে পারবো না যে সুতরাং, এই পাশে তো লিখছে না যে সুতরাং এক্স কিউব প্লাস ওয়াই কিউব জেড কিউব ইজ ইকুয়াল টু বা মাইনাস থ্রি এবিসি, মানে সূত্র আর কি, এবিসি তো না এক্স ওয়াই জেড লিখবো, মানে জাস্ট ফর্মুলাটা ইজ ইকুয়াল টু জিরো। কারণ এক্স ওয়াই জেড সাইড নোট দিবা, কারণ এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু জিরো আসছে। এটা কিভাবে বুঝলাম? এই সূত্রটা থেকে। এটা কিন্তু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের সূত্রে পড়ে গেছে। এটা তোমাদের একটা করলারি বা কি বলে এটাকে, অনুসিদ্ধান্ত আছে বইয়ের মধ্যে, যে এ প্লাস বি প্লাস সি জিরো হইলে কি হয়। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে এই কমপ্লিট জিনিসটার ভ্যালু জিরো। তার মানে আমরা এখান থেকে বলতে পারবো যে সুতরাং এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউবের ভ্যালু থ্রি এক্স ওয়াই জেড। তাহলে এখন এক্স ওয়াই জেড এর মান বসাও। এক্স এর মান হচ্ছে এ মাইনাস বি, ওটা বি মাইনাস সি, ওটা সি মাইনাস এ। দেখো এটা উৎপাদকে বিশ্লেষণ আকারে হয়ে গেল না? কত সহজে অঙ্কটা হয়। জাস্ট একটা জিনিস মনে রাখতে হবে, যখন এরকম এ মাইনাস বি মাইনাস সি মাইনাস এরকম কিউব, তিনটা জিনিসের কিউব থাকবে, তখন ধান্দা করতে হবে যে আমি এই সূত্রটা অ্যাপ্লাই করব। ঠিক আছে, এই তো। তোর মূলত ভগ্নাংশ যদিও খুব একটা আসে না, বাট এই একটা আমি তোমাকে দেখাই দিই, কারণ এই অঙ্কটা মজাদার একটা অঙ্ক। দেখো, এই অঙ্কটা বড় যখন অঙ্ক দেখবা সরল করো, তখন সবসময় বড়টা থেকে স্টার্ট করবা। ঠিক আছে, তা আমি একটু বড়টা থেকে স্টার্ট করি, বাইগুলো আমি লিখবো না। বড়টা কি আছে ভাই? এ টু দি পাওয়ার এইট এক্স টু দি পাওয়ার এইট, তাই না? তাহলে এটাকে আমি কি লিখতে পারি না, এটা যে এ টু দি পাওয়ার ফোর স্কোয়ার, মানে বুঝতেছো তো ভাইয়ার ধান্দাটা কি? ধান্দাটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করা। অ্যাপ্লাই করি, তাহলে এটা হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, উপরে আছে এইট এক্স টু দি পাওয়ার সেভেন, আর একটু ইমিডিয়েট পাশেরটা লিখি ফোর এক্স কিউব, আর এই পাশে আছে এটা আমি আর লিখলাম না। এটা আছে, এটা আমি আর লিখলাম, আমি জাস্ট এইটুকু ভেতরের থার্ড ব্র্যাকেটের ভেতরের অংশটা নিয়ে কাজ করতেছি। এখন দেখো, আমি যদি এখানে, আমি যদি এখান থেকে কমন নিই, কি কমন নিবেন ভাই? দেখো এই যে এই জিনিসটা, এটা এখানেও আছে এখানেও আছে, তাই না? আবার খেয়াল করো ফোর এক্স কিউব কিন্তু এখানেও আছে। আমরা কিন্তু চাইলে ফোর এক্স কিউব কমন নিতে পারি, এটা থেকেও এটা থেকেও, এবং এখান থেকে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এ টু দি পাওয়ার ফোরও কমন নিতে পারি। কমন নিলে কি থাকে ভাই? কমন নিলে কি থাকে দেখো, এখান থেকে তো ওয়ান থাকবে, তাই না? কারণ উপরে নিচে পুরাটাই গোটাটাই আমরা কমন নিয়ে ফেলছি, পুরাটাই আমরা কমন নিয়ে ফেলছি। এখানে প্লাস আছে, প্লাস লিখবো। এখানে দেখো, এখানে আটের থেকে চার কমন গেছে, তাহলে কত থাকে? দুই থাকে। এখানে এক্স টু দি পাওয়ার সেভেন ছিল, তুমি এক্স কিউব কমন নিয়ে ফেলছো, তাহলে কত? আর আর চারটা এক্স থাকবে, তাই না? কারণ দেখো গুণের সময় এটা এটা সাথে আলটিমেটলি গুণ হবে, গুণের সময় পাওয়ার গুলা যোগ হবে। তো এটা চার দুগুণা আট, তিন আর চার যোগ করলে সাত। হ্যাঁ, পাওয়ার আর পাওয়ারে গুণ হয়, কিন্তু এর দুইটা পদ বা টার্ম গুণ হইলে পাওয়ার আর পাওয়ার কিন্তু যোগ হয়। এটা লগারিদম বা সূচকের নিয়ম, মনে রাখো এগুলা, ছোটখাটো জিনিস ভুলে যাও না। আর এখানে থাকবে এ টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর। সামনে এটা আছে, এটা থাকুক, এটা লিখতেছি না, আমি জাস্ট তোমাকে সলিউশনটা দেখাচ্ছি। তুমি এখানে কিন্তু সামনের পোর্শনটা লিখবা। আচ্ছা আমি লিখিয়ে দিই, যাও। এত দূর অঙ্ক করছি, এটুকু আর লিখতে পারবো না। তাহলে একটা জিনিস খেয়াল করো, এই ফোর এক্স কিউব এটার সাথে তো গুণই আছে, তাই না? তো এটা কিন্তু কাটা চলে যায়। ঠিক আছে, আচ্ছা এখন আমরা এখানে দেখি ভেতরে যোগের হিসাব আছে, যোগের হিসাবটা করি আমরা। কি পাবো? মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর, আর এখানে পাবো আমরা এ টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর প্লাস টু এক্স টু দি পাওয়ার ফোর। ঠিক আছে, আচ্ছা এখন দেখ, দুইটা আর এখানে আছে মাইনাস একটা, তাহলে এখানে কি থাকবে? আলটিমেটলি একটা পড়ে থাকবে না? বুঝো কি করলাম? এটা হিসাব করলাম, এখানে টু এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর, দুইটা থেকে একটা গেলে একটা থাকবে, রাইট? একবারে করে দিচ্ছি।
ওকে, এটার হিসাব আমার গেল। এটা যোগের হিসাবটা একবার লিখে ফেললাম। এখানে আসো, ইনটু আছে, ঠিক আছে, এটা তো কাটাকাটি গেছে, তাহলে এটার সাথে 1 গুণ হবে, এখানে একটা কাটাকাটি করলে 1 হবে, তাই না? তাহলে এটা হবে কি a টু দি পাওয়ার 4 মাইনাস x টু দি পাওয়ার 4, নিচে হবে কি x টু দি পাওয়ার 4 প্লাস a টু দি পাওয়ার, ও তাহলে তো হইলো, এই যে এটাও কাটা যায়, তাহলে আলটিমেটলি সব কাটা গিয়ে 1 থাকে, তাই না? মানে সব কাটা যাবে, তুমি জাস্ট লাস্ট পাতার থেকে ধরে a স্কোয়ার বাই বি স্কোয়ার ভাঙাবা, কমন নিবা, যোগ করবা, দেখবা সব কাটা চলে গেছে। ওকে, সোজা, কিন্তু এই জন্য অঙ্কটা করাইছে, কারণ এই অঙ্কটা আসার মতো। আংশিক ভগ্নাংশ কখনোই তোমার পুরাটা দিয়ে দিবে না, এখান থেকে হচ্ছে কিছু দিতে পারে, যেমন এই টাইপের গুলো দিতে পারে, এগুলো আসলে এমসিকিউতে আসার মতো, সেগুলো থাম্ব রুল অ্যাপ্লাই করে করবে। থাম্ব রুলটা কি ছিল ভাইয়া? থাম্ব রুলটা ছিল যে যেটা দেয়া আছে আগে এটার উৎপাদকে বিশ্লেষণ করো। উৎপাদকে বিশ্লেষণ করার দরকার নেই, কারণ এখানে এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি দিয়ে দিচ্ছে, তাই না? সেটাকে তুমি ডিরেক্ট লিখতে পারবা, এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি। থাম্ব রুলটা কিভাবে অ্যাপ্লাই করতে হয় ভাই? খুবই সোজা। ধরো আমাদেরকে বি বের করতে বলছে, তাই না? তাহলে বি বের করা খুবই সোজা, আমি তোমাকে শুধু বিটা বের করে দেখাই, তুমি এখন এ নিজে বের করতে পারবে। ধরো বি এর নিচে কত আছে? এক্স মাইনাস থ্রি। তাহলে এই এক্স মাইনাস থ্রি থেকে এক্স এর মান আমরা কত পাবো? এক্স এর মান আমরা পাবো থ্রি। ঠিক আছে, এখন থাম্ব রুল মানে এটাকে ঢেকে দিতে হয়, তাহলে এটাকে ঢেকে দাও, ঢেকে দিয়ে এক্স এর মানটা বাকি সব জায়গায় বসাও। তাহলে বাকি সব জায়গায় বসাইলে কি হবে? এখানে দেখো এক্স মাইনাস টু আছে, এক্স মাইনাস টু এর জায়গায় কত বসাবো? এক্স এর মান থ্রি বসাবো, এটা হবে থ্রি মাইনাস টু। উপরে এক্স এর মান থ্রি বসাও, তাহলে থ্রি ইন্টু থ্রি মাইনাস সেভেন, যেটা ঢেকে রাখছো ওটা লিখে ফেলো, এক্স মাইনাস থ্রি। থাম্ব রুলটা হচ্ছে যার থেকে আমরা মানটা পাবো ওকে ঢেকে দিব, ওর মধ্যে মানটা বসাবো না। এটা কখন করা যায়? এটা হচ্ছে টাইপ ওয়ানের জন্য করা যায়, যখন আমাদের নিচে এক ঘাত বিশিষ্ট উৎপাদক থাকে। দেখো এক্স এর পাওয়ার কিন্তু ওয়ান এবং রিপিট হয় না, মানে এখানে স্কোয়ার টোয়ার নেই, শুধুমাত্র ওই টাইপের ক্ষেত্রেই হয়, আরগুলার ক্ষেত্রে হয় না। ও আচ্ছা, আর নিচের পাওয়ারের চেয়ে উপরের পাওয়ার মানে কম থাকতে হবে, ডিগ্রি নিচে বেশি হইতে হবে, মানে এখানে এক্স এর পাওয়ার টু, এখানে ওয়ান, এই টাইপের ক্ষেত্রে এটা এমসিকিউ টাইপ আর কি, এটা সিকিউতে কখনোই দেয় না। এটা হিসাব করো, 3 থেকে 2 গেলে 1, সো 1 লেখা না লেখা একই কথা। আর উপরে 3 তিরিকা 9, 9 থেকে 7 গেলে 2, বাস বি এর মান আমরা কত পাইলাম? 2। এটা ডিরেক্ট এমসিকিউতে ক্যালকুলেশন করে কিছু ব্যাখ্যা দিতে, শর্ট কোশ্চেন মানে কি, তুমি জাস্ট আনসারটা লিখে দিবা। এটার জন্য কি আর তুমি আংশিক ভগ্নাংশ করবা নাকি, তাই না? এরপর যদি আমরা চ্যাপ্টার 7টা স্টার্ট করি, এখানে হচ্ছে, দাঁড়াও আমি তোমাকে আগে এই অঙ্কটা দেখাই, তারপর এটা আসতেছি। চ্যাপ্টার 2 শেষ হইলো আমাদের, এরপর হচ্ছে চ্যাপ্টার 7, তারপর 9, তারপর 10, এই 4টা চ্যাপ্টার তোমাদের বীজগণিত থেকে আসে। সরি, এটা তো না, আচ্ছা আচ্ছা এটাই ছিল, আচ্ছা ঠিক আছে, যাই হোক। এই অঙ্কটা আরেকটা ম্যাথ ছিল, সেটা হচ্ছে যে এরকম 5 সিকোয়েন্সটা বা অনুক্রমটা ছিল 5 0 5 0, হ্যাঁ, আর এটা একটা আছে। আগে আমরা এটা বুঝি, দেখো সেম টাইপ অফ নাম্বার রিপিট হইতেছে, মানে 5 0 5 0 5 0, তাহলে এখানে অনুক্রমগুলার তম পদ বা nth টার্মগুলো যখন বের করতে বলবে, আমরা আসলে কিভাবে অ্যাপ্রোচ করা উচিত আমাদের? যেমন একটা 5 একটা 0, তার মানে আমাদের এখানে যোগ বিয়োগ করে 0 আনতে হবে, একবার 0 আনতে হবে, একবার 5 আনতে হবে। কেমনে ভাই? খুবই সোজা। এখানে দেখো এই অনুক্রমটার ক্ষেত্রে আমার একবার লাগতেছে 5, একবার লাগতেছে 0, একবার লাগতেছে 5, একবার লাগতেছে 0, তার মানে কি আমার জিনিসটা যোগ করে আনার ট্রাই করতে হবে। হ্যাঁ, এই টাইপের অঙ্ক যখন দেখবা যে সেম জিনিসগুলো রিপিট হচ্ছে, যোগ বিয়োগ করে আনার ট্রাই করব, ঠিক আছে? সো দেখো 5 আর 0, তাহলে আমরা 5 এর সাথে, দেখো একবার 5 এর সাথে 0 লাগবে, একবার 5 লাগবে, 0 লাগবে 5 লাগবে, 0 কখন আনে? 5 থেকে 5 বাদ গেলে, তাই না? তো ধর আমি 5 থেকে 5 বাদ দিব। এখন ভাই দেখো বাদ কখন যাবে? দেখো প্রতি জোড় জোড় সংখ্যক পদে 0 আসতেছে না, তার মানে আমার n এর ভ্যালু 2 হইলে 0 আসতে হবে আনসার। তার মানে আমি যদি এখানে -1 টু দি পাওয়ার n বসাই, হুম, তাহলে দেখো যখন জোড় সংখ্যা 2 বসাবা, তখন এই -1টা +1 হয়ে যাবে, বাট প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, তাহলে এটা 0 আসবে। আবার ধরো এখানে চতুর্থ পদ, n এর ভ্যালু 4 বসাও, তাহলে আবার মাইনাসটা চলে যাবে, বাট সামনে মাইনাস থাকার কারণে এটা কিন্তু আলটিমেটলি প্লাস হয়ে যাবে, তাই না? আর বেজোড় সংখ্যা বসাই, তো ধরো 1 বসাও, এখানে তো n এর ভ্যালু প্রথম পদের জন্য 1, তাই না, ফার্স্ট টার্মের জন্য। তাহলে এটা যদি প্রথম পদের জন্য 1 থাকে, তাহলে দেখো জিনিসটা 1 যদি থাকে, তাহলে কি হবে? এখানে 1 বসাবা, তাহলে -1টা -1 হয়ে যাবে, মাইনাস মাইনাসে প্লাস। কিন্তু ভাই 5 আর 5 যোগ করলে তো 10 হয়, তো আমরা এক কাজ করি, এটাকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে তো 5 হয়ে যায়। তাহলে ভাই পরেরটা কেমনে মিলবে? ভাই ওটা তো 0। দেখো যখন এখানে
দ্বিতীয় পদ n এর ভ্যালু 2, তখন -1 কে স্কোয়ার করলে +1, তারপর প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 5 থেকে 5 বাদ গেলে 0, 0/2 তো 0ই হবে। তো নিচে 2 আছে, ওটা কোনো ফ্যাক্ট না, বাট প্রথমটা মিলে গেল, তাই না? মোটামুটি বুঝছো আই থিঙ্ক। এটা আসো, এখানে লাগতেছে 5, 10, আবার 5, আবার 10। এখন ভালো করে খেয়াল করো, 5, 10, 5, 10, 5, 10 যে আসতেছে, এখানেও তো সেম দুইটা জিনিস। তো তোমার পরীক্ষার হলে গিয়ে মনে পড়লো, আচ্ছা অমর ভাই কইছিল ক্লাসের মধ্যে যে এরকম সেম জিনিস রিপিট করলে যোগ বিয়োগ করে মিলাইতে হয়। ঠিক আছে, চেষ্টা করি। তাহলে আমার লাগবো কি ভাই? 10 লাগবো, 5 লাগবো, 10 লাগবো, 5 লাগবো। তাহলে আমরা একটা কাজ করি, আমরা যদি 5 আর 5 যোগ আকারে লিখি, তোমার তো ফার্স্টে মনে হবে ভাই 5 আর 5 যোগ করি, হ্যাঁ। কিন্তু সমস্যাটা কি জানো? তুমি একবার 10 বানাবা, একবার 5 বানাবা, এটা কি সবসময় পসিবল? যেমন আমি যখন এখানে মাইনাস আনবো, এখানে তো একটা টাইমে ধরো এখানে -1 দিতে হবে, তাই না? সামথিং দিতে হবে। দিলে ঝামেলাটা কি? ধরো আমি এখানে 1 বসাইলাম, তাহলে এটা -5 0 হয়ে যাবে। 2 বসাইলাম, তখন 10 হবে। তাহলে এটা 0 10 0 10 0 10 এর জন্য এটা খাটবে। 5 10 5 10 এর জন্য খাটতেছে না, তাই না? তাহলে আমি একটা কাজ করি, আমি ধরো 5 না দিয়ে এটা 10 দিয়ে দেখি কি আসে। যদি 10 দিই আমরা, তাহলে দেখো 1 বসাইলে কত হয়? -5, তাহলে প্রথমটা 5 হয়। 2 বসাইলে 15 চলে আসে না, কারণ 10 আর 5 যোগ হয় 15। ঝামেলা কিন্তু এটাও হবে না। তাহলে আমাদের কাছে আর অপশন কি থাকে? আরেকটা অপশন কি থাকে? আমাদের কাছে আরেকটা ইজি অপশন আছে। আমরা যদি 15 লিখি, তার থেকে এটা মাইনাস করি, তখন কি হয়? দেখো ভাই, 1 বসাইলে 1 বসাইলে এটা কি হবে? মাইনাসে মাইনাসে প্লাস, তাই না? মাইনাসে মাইনাসে প্লাস, কারণ 1 বসালে মাইনাসটা থেকে যাবে, এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে 15 আর 5 যোগ করলে 20, 20 কে 2 দিয়ে ভাগ করলে 10। ঠিক আছে? কিন্তু এটা তো 1 বসাতে, প্রথম পদ তো 10 না। তাহলে আমি যদি এখানে প্লাস দিয়ে দিই, তাহলে কি হবে? দেখো এখানে যখন আমি 1 বসাবো, 1 বসাইলে মাইনাসটা থেকে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস, 15 থেকে 5 গেলে 10, 10 কে 2 দিয়ে ভাগ দিলে 5। তারপর n এর ভ্যালু 2 বসাই। 2 যদি বসাও, তাহলে এটা স্কোয়ার হয়ে মাইনাসটা চলে যাবে, তাই না? তাহলে এটা বাদ, তাহলে 15 আর 5 যোগ করলে 20, 20 কে 2 দিয়ে ভাগ করলে 10, সেকেন্ডটা মিলছে। থার্ড টার্মে আসে, এখানে 3 বসাইলে মাইনাসটা থেকে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস, 15 থেকে 5 গেলে 10, 2 করলে 5। সো এইটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। ওকে, সো এই ম্যাথগুলো একটু ট্রিকি, বাট সিস্টেমটা তো বুঝছো। যদি এরকম মানে দুইটা জিনিস রিপিট হতে থাকে, তাহলে এরকম যোগ করে মিলাইতে হয়, এটা মাথায় রাখবা। /2টা থাকে, ওটা দেখছো আমি এটার ক্ষেত্রেও কিন্তু আসছিল। ওকে, যদিও এটা আসার চান্স খুবই কম, but দেখাই দিলাম আর কি। এই টাইপের গুলো আসার চান্স তোমার বেশি। একটা অনুক্রম দিয়ে বলবে এটা নবম পদ বের করো, তো তুমি অনুক্রমটা দেখে আগে খুঁজবে এখানে মিল কি আছে। যেমন দেখো, এটা 2, এটা 4, এটা 8, তাই না? তার মানে জিনিসটা কি হচ্ছে? দেখো 2 এর পাওয়ার আকারে আগাইতেছে, এটা 2 to the power 1, এটা 2 to the power 2, এটা 2 to the power 3। নিচে দেখো 3 to the power 1, 3 to the power 2, 3 to the power 3। তাহলে আমাদের বলার অপেক্ষা রাখে না, প্রথমে যে 1 আছে ওটাকে 2/3, এটা 2 to the power 0 0 লেখা যায়, তাই না? তাহলে এটা 1/1, তাহলে এটা 1 আসতেছে, এটা 1, তারপরেরটা হচ্ছে, এটা। বুঝছো সিকোয়েন্সটা? পাওয়ারটা 1 করে করে বাড়তেছে, পাওয়ার 1 করে বাড়তেছে। তাহলে নবম পদে কি হবে দেখো, প্রথম পদে 0, দ্বিতীয় পদে 1, তৃতীয় পদে 2, তৃতীয় পদে 3, তাহলে 9th টার্মে কি হবে? নবম পদে কি হবে? জাস্ট পাওয়ারটা 8 হবে, তাহলে 2 to the power 8, 3 to the power 8। সেটাই আনসার। সহজ না? অনেক সহজ কিন্তু এটা, এগুলোই আসবে বেশিরভাগ ক্ষেত্রে। এখানে বলছে U5 U6, তাহলে UN এর ভ্যালু দেওয়া আছে, আমরা U5 প্লাস U6 যদি করি কি পাবো? এখানে 5 বসবে, এখানে 5 বসলে কত হবে? -1 to the power 5, নিচে বসবে হচ্ছে 2, আর এখানে বসবে হচ্ছে 5 -1, প্লাস এখানে বসবে -1 6, 2 into 6 -1। হিসাব কর ভাই, এখানে আসবে কত? -1 এর পাওয়ার 5, মানে কি নেগেটিভটা থেকে যাবে, তাই না? -1, আর এটা 5 দুগুণা 10, 10 থেকে 1 গেলে 9।
আর এখানে যেহেতু জোড় সংখ্যা, সো মাইনাসটা কাটা যাবে, শুধু +1 থাকবে। 6 দুগুণে 12, 12 থেকে 1 গেলে 11। এখন এটা হিসাব করো, 11 ইনভার্স মাইনাস 9 ইনভার্স 2/99, যেটাই আসুক আর কি আনসার। তো এইটা হচ্ছে মোটামুটি এই ম্যাথের সলিউশন। এগুলো কিন্তু খুবই সোজা। হ্যাঁ, তোমাকে একটা এনতম কিছু একটা দিয়ে ভ্যালু বের করতে বলবে, এটা খুব জটিল কিছু যে আমি বলবো না। হুম, পরেরটা দেখো। দেখ, এখানে বলছে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি। তাহলে এটা কি? প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল না? 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4। তাহলে এটা সূত্রটা কি? এটা n ইন্টু n প্লাস 1 বাই, তাই না? এটা তো প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যা। সেটাই লিখবো। এটা প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যা। তাহলে n সংখ্যক পদের সমষ্টি n ইন্টু n প্লাস 1 বাই। বাস। তাই না? এটা সূত্র। এটা কিন্তু মুখস্থ সূত্র, হ্যাঁ? এটা খেয়াল রাখতে হবে। তারপর দেখো এটা দিচ্ছে দেখো 1 2 3 4, নিচে দেখো 2 3 4 5। তাহলে নিচের সংখ্যাগুলো স্টার্ট হইছে কই থেকে? নিচের সংখ্যাগুলো বা হরের সংখ্যাগুলো n প্লাস 1 থেকে স্টার্ট হইছে। উপরের সংখ্যাগুলো 1 2 3 4, মানে উপরের সংখ্যাগুলো n হিসাবে স্টার্ট হইছে, তাই না? আর দেখো প্রথমটা প্লাস পরটা মাইনাস, প্রথমটা প্লাস তারপরটা মাইনাস, মানে প্লাস মাইনাস প্লাস মাইনাস, মানে এখানে -1, মানে এখানে দেখো প্রথমটা মানে কি, বিজোড় সংখ্যাগুলো দেখো, বিজোড় সংখ্যাগুলো প্লাস, জোড় সংখ্যাগুলো মাইনাস। তাহলে এখানে কি দিতে হবে? এখানে আমার বসাইতে হবে n প্লাস 1। কেন? যখন n এর মান 1 বসাবা, মানে এটা সকল জোড় সংখ্যা হয়ে যাবে না, n এর মান যা বসাবা, n এর মান যদি 1 বসাও এটা হয়ে যাবে 2। তো n এর মান যদি 2 বসাও এটা হয়ে যাবে 3। 3 বসালে কি, মানে দ্বিতীয়র জন্য বেজোড় সংখ্যা আসতেছে। মানে তুমি জোড় বসাবা আউটপুট দিবে বিজোড়, তুমি বিজোড় বসাবা আউটপুট দিবে জোড়, এই জন্য n প্লাস 1 দিব, তাই না? যেমন 1 দিলে এটা জোড় সংখ্যা মানে পজিটিভ আসবে, 2 দিলে বেজোড় সংখ্যা নেগেটিভ আসবে। মানে জোড় সংখ্যক পদ দিলে পজিটিভ, নেগেটিভ, বিজোড় সংখ্যক পদ দিলে পজিটিভ। ওটা তো আমাদের লাগবে। দেখো বিজোড়গুলো নেগেটিভ, জোড়গুলো পজিটিভ। সো এখানে জোড় বিজোড় এটার জিনিসটা খেয়াল রাখতে হয় অনুক্রমের ক্ষেত্রে, হ্যাঁ? তাহলে এটা হচ্ছে আমাদের অনুক্রমের সাধারণ পদ। সিকোয়েন্সটা মানে প্যাটার্নটা খুঁজতে হয়। বিজোড় সংখ্যার ধারার, বিজোড় সংখ্যার ধারাটা কি হবে? 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7। এটা একটা কি ধারা বলো তো? এটা একটা সমান্তর ধারা বা অ্যারিথমেটিক সিরিজ, তাই না? তাহলে সমান্তর ধারার প্রথম nটি পদের সমষ্টি কি হবে? এটার প্রথম পদ হচ্ছে a এর ভ্যালু 1, আর সাধারণ কি এটা অন্তর, তাই না? জেনারেল ডিফারেন্সটা কত? d এর ভ্যালু দেখো, এটা 3 মাইনাস মানে 2 করে করে বাড়তেছে, তাই না? 2 হবে। তাহলে এটার সমষ্টির ফর্মুলা কি হবে? n/2 × 2a + n-1, মানে এটার সমষ্টি হবে n/2 ইন্টু, ফর্মুলাটা আমরা আশা করি সবাই জানি, 2a প্লাস n-1 ইন্টু d। ওকে? আচ্ছা, তোমাদের শর্ট সিলেবাসে বোধহয় এই সমান্তর ধারা চ্যাপ্টারটা নাই, তাই না? এটা জেনারেল ম্যাথের পার্টে আছে। আচ্ছা যাই হোক, তাহলে এটা হবে n/2, যেহেতু আমাদের n সংখ্যক পদই বলছে, 2a, তাহলে এর জায়গায় 1 বসাবো, 2 1 কে 2 প্লাস n-1 ইন্টু d, d এর ভ্যালু হচ্ছে 2। হিসাব করি আমরা, এটা ফর্মুলা, হ্যাঁ? এটা মনে রাখতে হয়, মনে রাখো। 2 প্লাস এখানে গুণ করলে 2n-2, তাহলে এই 2 2 কাটা, তাহলে শুধু 2n অবশিষ্ট থাকে, তাহলে 2 2 কাটা, n আর n গুণ করলে আনসার আসতেছে n স্কয়ার। ওকে? একবারে করলাম, +2 -2 কাটা, শুধু 2n অবশিষ্ট থাকবে, দেন এই 2 আর এই 2 গুণ অবস্থায় সো কাটা যাবে, সো n আর n গুণ করলে n স্কয়ার। এটার অসীমতক সমষ্টি s ইনফিনিটির চাইছে তোমার কাছে, n ইনফিনিটির ভ্যালু কি? a/1 মাইনাস r, তাই না? তাহলে এখানে r এর মান তো বুঝাই যাচ্ছে, 2 থেকে হাফ, হাফ থেকে মানে 1/4 হচ্ছে r এর ভ্যালু, তাই না? সো এখানে r এর ভ্যালু 1/4, a এর মান 2 বসাইলে চলে আসবে। সো অসীমতক সমষ্টি বের করতে পারবা তোমরা আশা করি। দেখো অসীম গুণিতক ধারার প্রথম পদ দিয়ে দিছে, সাধারণ অনুপাত বলছে, অসীমতক সমষ্টি নির্ণয় করো। সো এই তিনটা পারবা। এই r এর ভ্যালু 1 এর চেয়ে ছোট, তার মানে s ইনফিনিটি বের হবে, তাই না? ইজি ইজি অঙ্ক। এই ধারাগুলো দেখো 1.1.01.001 ধারাটা সমষ্টি নির্ণয় করো। সমষ্টি মানে কি? এটা কি ধারা?
তুমি কিন্তু দেখতে পাইতেছো এটা একটা গুণোত্তর ধারা, তাই না? যেখানে আর এর ভ্যালু কি? আর এর ভ্যালু হচ্ছে দেখো দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ, সো 0.1, অর্থাৎ আর এর ভ্যালু কি লেস দেন 1, তাই না? তার মানে এটা এস ইনফিনিটি থাকবে, যেটা হচ্ছে এ বাই মানে 1/1 মাইনাস 0.1, তাহলে এটা হচ্ছে 1/0.9। ওকে, তো এইভাবে এস ইনফিনিটি সমষ্টি মানে কি, এটা যেহেতু একটা অসীম ধারা তাহলে অসীমতক সমষ্টি, অসীমতক সমষ্টি থাকবে কিনা তার জন্য আর এর ভ্যালু একের চেয়ে কম হইতে হবে, যেহেতু একের চেয়ে কম তাহলে এস ইনফিনিটি থাকবে। এটা দেখো ইন্টারেস্টিং, একটা শামুক একদিনে যেই পথ অতিক্রম করে পরের দিন তার অর্ধেক দূরত্ব অতিক্রম করে। প্রথম দিনে এটা গেছে 32 মিটার, তাহলে তার অর্ধেক গেলে পরের দিন কতটুকু যাবে? 16। তারপরের দিন যাবে 8, তারপরের দিন যাবে 4, তারপরের দিন যাবে 2, এটা এইভাবে যেতে থাকবে, তাই না? তাহলে বলছে এটা 7 দিনে কতটুকু দূরত্ব যাবে। তো তোমরা যেহেতু সমান্তর ধারা করো নাই, সো এটা 7 পর্যন্ত ছোট করে যোগ করে দাও, দেখো 1 2 3 4 5টা হয়ে গেছে, তাই না? 2 এর অর্ধেক করলে 1, 1 এর অর্ধেক করলে হাফ, তাহলে এটা যোগ দিই আমরা, 16 যোগ 32 যোগ 8 যোগ 4 যোগ 2 যোগ 1 যোগ হাফ, 63.5। এটা আসলে যে সমান্তর ধারা যে সূত্রটা দেখালাম একটু আগে, ওটা দিয়ে করা যাইতো। আচ্ছা না, এটা তো বোধহয় গুণোত্তর ধারা, রাইট? হ্যাঁ, এটা গুণোত্তর ধারা, সো গুণোত্তর ধারা দিয়েও করা যাইতো, সমস্যা নাই। কি দরকার আমাদের, তো এটা 5টা তো আমি বেরই করে ফেলছি, তাহলে আর 2টা বের করার কোনো ব্যাপার না। ঠিক আছে, তো 7 দিন এটা যদি ডট 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 দিয়ে দিও, আমরা 7 দিন পর্যন্ত সমষ্টিটা আসলে বের করে দেখাইছি এখানে। যাই হোক, যাই হোক, আমাদের এটাও বের হয়ে গেছে মোটামুটি। এখন দেখো এটা ইম্পর্টেন্ট, এই টাইপটাই সবচেয়ে ইম্পর্টেন্ট, মূলদীয় ভগ্নাংশ। এটা কিভাবে করবো ভাইয়া? দেখো 3 পয়েন্ট, এইটাকে মূলদীয় ভগ্নাংশে আগে আমাকে প্রকাশ করা শিখতে হবে। দেখো পৌনঃপুনিকটার জন্য আমাদের কি করতে হবে? পৌনঃপুনিকটার জন্য হচ্ছে আমাদের ফার্স্টে এটা পৌনঃপুনিক পার্টটা লিখি। পৌনঃপুনিক মানে পার্টটা রিপিট হয়, দেখো 403, 4 এর মাথায় 3 মানে 403টা রিপিট হবে, অর্থাৎ জিনিসটা এরকম 403 403 এরকম চলতে থাকবে জিনিসটা। তো এটাকে আমাদের লিখার নিয়মটা হচ্ছে পূর্ণ সংখ্যাটাকে আমরা আগে লিখব। হ্যাঁ, আমরা পূর্ণ সংখ্যাটাকে আগে লিখবো, এরপর পৌনঃপুনিক মানে দশমিকের পরের সংখ্যাটাকে লিখব। যেমন এটা আমরা লিখবো 0.403, ও 0403, তাই না? 0 একটা আছে। তারপরটা কি হবে? 4টা সংখ্যা লিখছি, তো 4টা জিরো দিব, 2 3 4 403। একটা জিনিস খেয়াল রাখবা, পৌনঃপুনিকের আগে যদি 0 থাকে এখানে আবার 0403 লিখবো না, 4টা সংখ্যা 4টা জিরো দিব, এই জিরো ইনক্লুডেড। হ্যাঁ, তো জিরোটা আমরা কাউন্ট করবো না, এটা খেয়াল রাখো। তাহলে এখন কয়টা সংখ্যা? 4টা 3 7টা, তাহলে 1 2 3 4 5 6 7, এরপর 403, আবার 0403 লিখো না। হ্যাঁ, ম্যাক্সিমাম ম্যাথে এরকম আগে একটা জিরো দিবে যার সামনে পৌনঃপুনিক থাকবে না, তো এই জিনিসটা খেয়াল রাখবা। যে এখানে ধরো 4টা লিখছো, 4টা সংখ্যা, ঠিক আছে, প্রথমবার কোনো সমস্যা নাই, বাট পরের বার 4টা জিরো দেওয়ার পর আরেকটা জিরো দিয়ে 403টা লিখো। ওকে, এটাই। তাহলে এখন এখানে আমাদের একটু খেয়াল করার বিষয় যেটা হইলো যে আমাদের এখানে একটা ধারা আছে, যে এই যে এখান থেকে এই পোর্শনটুকু এটা কিন্তু একটা ধারা, তাই না? যেই ধারাটার প্রথম পদ এ হচ্ছে দেখো 0.0403, এটার আর কি হবে দেখো, এই পদটা দিয়ে এই পদটাকে ভাগ, 0.1234 ডিভাইডেড বাই 0.0403, তাহলে এটা আসতেছে 1/1000, তাই না? 0.001, তাই না? এখন এই জিনিসটার আমরা যদি অসীমতক সমষ্টি বের করি, মানে এটা তো পূর্ণ সংখ্যা আর এটা তো কন্টিনিউয়াস চলতে থাকবে, এটার সমষ্টির সাথে 3 যোগ করলে কিন্তু এটা রেশনাল ফ্র্যাকশন বা মূলদীয় ভগ্নাংশ হয়ে যাবে, তখন পৌনঃপুনিকটা সরানো আর কি। তাহলে এইটুকু সমষ্টি কি হবে? এস ইনফিনিটি, এটা হবে a বাই 1 মাইনাস আর। তাহলে আমাদের a এর ভ্যালু হচ্ছে 0.0403 ডিভাইডেড বাই 1 মাইনাস আনসার। সো এটার আনসার আসতেছে, তুমি আসলে এখানে লিখবে হচ্ছে ভগ্নাংশটা, উইচ ইজ 403/999
9 0। তাহলে এখন আমরা লিখবো সুতরাং মেইন ইয়েটা 3.0403 এটা সমান আমরা লিখবো 3 প্লাস এই ফ্র্যাকশন মানে এই পুরো অংশটা আমরা 403 মানে এই ভগ্নাংশটা নিয়ে আসছি সেটা। এটা যোগ করলে আসতেছে 30373 ডিভাইডেড বাই 9990, যেটা ভগ্নাংশ নিলে আসলে আবার ওই পৌনঃপুনিক ফরম্যাটটাই আসে, বাট এখন কিন্তু এটা মূলদীয় বা রেশনাল ফ্র্যাকশন আকারে চলে আসছে। ওকে, এভাবেই প্রত্যেকটা করবা। এটা দেখো যে আবার 027 না, তাহলে 0.027 প্রথমটা লিখবো আমরা, আমি যেটা বলতেছিলাম। তারপর তিনটা সংখ্যা তিনটা জিরো, বাট আমি 027 লিখবো না, আমি লিখবো শুধু 27। তারপর পাঁচটা সংখ্যা পাঁচটা জিরো, 3 4 5, তারপর 027 এইভাবে করবো। ওকে, বেশিরভাগ এই 2 এর মাথায়, 0 এর মাথায় পৌনঃপুনিকটা নাই বাই দ্য ওয়ে, মানে এটা হচ্ছে 02 প্লাস 0.002 প্লাস 0.123 এভাবে আর কি। এই তো গেল। আর এটা তো 231, 0.231, এখানে আর ঝামেলা নাই, প্লাস 0.123 231, কারণ সব পূর্ণ সংখ্যা জিরো নেই, সেটা এমনি চলতে থাকবে। তো এটাই বেশিরভাগ আসবে শর্ট কোশ্চেন এই চ্যাপ্টার থেকে আসলে, পৌনঃপুনিকের পার্টটা বেশি আসবে। আমরা এরপর চলে আসতেছি সূচক ও লগারিদম এই চ্যাপ্টারটাতে। তো সূচকের পার্টটাতে দেখো আমরা কি করব ফার্স্টে। সো পাওয়ার আর পাওয়ার গুণ হয় আমরা জানি। সো 1/x⁴ থাকলো, আমরা এই দুইটা পাওয়ার যদি গুণ করি, তাহলে দেখো এই a - b সাথে a + b টা গুণ হবে, তাহলে নিচে কি আসবে a² - b², উপরে থাকতেছে a * a² - b², তাহলে এটা কাটা শুধু a থাকতেছে। 1/x⁴ মানে কি x⁴ - a না, তাই না, x⁴ - a না, এটার সাথে গুণ হচ্ছে পাওয়ার হিসাবে ইনটু a, তাই না, এইটাই তো। সো এখান থেকে দেখো গুণে এটা গুণ হবে, সো এটা হবে আমাদের x⁴ - a * a মানে স্কোয়ার আর কি। যাই হোক, আই থিঙ্ক এই অঙ্কটা এরকম না, এটা একটু ভুল আছে। দাঁড়াও, এটা মেইন আই থিঙ্ক এভাবেও হইতে পারে যে x⁴ 1/a আছে। যদি এরকম থাকতো, এটা তো সেম, এখানে আসলো a, সো a আর a কাটা গেলে x থাকতো। ওকে, দুইভাবেই দেখা দিল। যাই হোক, সো মেইন কথা, যদি x1/x⁴a থাকে তাহলে এরকম ফরম্যাটে হবে, আর যদি x⁴1/a থাকে তাহলে আনসার x হবে। আই থিঙ্ক মনে হয় এটাই আনসার, আই থিঙ্ক টাইপিং মিস্টেক আছে। যাই হোক, আমি দুইটাই দেখায় দিলাম। অ্যাজ এ টিচার আমার দায়িত্ব সব রকম অঙ্ক দেখায় দেওয়া, পরীক্ষা আসার মতো। আজাইরা অঙ্ক দেখায় তো লাভ নেই। এটা দেখো, ওকে, 25 দিছে, 25⁴x আর 125⁴y দিছে। তো এইটা দেখো, এখানে আমরা কি করতে পারি সেখানে। আচ্ছা, প্রথমে দেখো দুইটা 25 আর 125 আছে দুই পাশে, তাই না। 25 কে লিখতে পারি 5² আর 125 কে আমরা লিখতে পারি 5³ ভাইয়া কেন এভাবে লিখবো, কারণ ভাই উভয় পক্ষে ভিত্তিটা সমান হবে, আমরা জানি ভিত্তি বা বেস সমান হলে পাওয়ার গুলা কি ইকুয়াল লেখা যায়। তো এটা 2x, এটা 3y, কারণ আমরা জানি পাওয়ার আর পাওয়ার গুণ হয়, বেস যেহেতু সমান উঠে যাবে, তাহলে আমরা পাচ্ছি 2x = 3y। আমাদের লাগবে কিন্তু x/y ফরম্যাটটা, তাই না, তাহলে 2 রেখে দিব, 3টাকে এই পাশে নিয়ে আসবো আর এই পাশে লিখবো, আচ্ছা সরি উল্টা লিখলাম, x রেখে y-টাকে এখানে নিয়ে আসবো, আর 3 আছে, 3 এর নিচে 2 কে পাঠাবো। এখন আমাদের স্কোয়ার লাগবে, তাহলে উভয় পক্ষে বর্গ করে দিব। তারপর দেখো যোজন বিয়োজন ফরম্যাট লাগবে না, কম্পোনেন্ডো ডিভিডেন্ডো, তাহলে আমাদের কি করব, যোজন কম্পোনেন্ডো বিয়োজন ডিভিডেন্ডো, এখানে যোজন কম্পোনেন্ডো নিচে ডিভিডেন্ডো। তাহলে এখানে ভ্যালু কত আসতেছে, এটা 9 আর 4 হচ্ছে 13, 9 থেকে 4 গেলে 5, যদি ক্যালকুলেশন ঠিক ভুল না হয় এটাই হবে আনসার। ঠিক আছে, যোগ আর বিয়োগের খেলা আর কি। এই সহজ ছিল না এটা।
পরের ম্যাথটা দেখি আমরা সবাই। এটা অনেকটা সেম আসলে, বুঝছো? 9x আছে, সো এটাকে তুমি লিখবা হচ্ছে 3 টু দি পাওয়ার 2x, মানে 9 কে লিখতেছি 3 স্কোয়ার, আর 27 কে লিখবা 3 কিউব। ওকে, দেন এটা হচ্ছে 2x সমান, মানে বেসিক্যালি আগের অঙ্কটাই, জাস্ট এখানে একটু কাজ কম আর কি, বুঝছো? এটা সোজা, তো পারবো আমরা সবাই। এটা দেখো, এটা যদি হয় তাহলে আমাদের প্রুফ করতে হবে কিছু একটা। দেখো, প্রুফে কোথাও এ নেই, তার মানে ভিত্তিটা বাদ দিতে হবে। তাহলে এখানে গুণ আকারে আছে, সো পাওয়ার গুলো হবে যোগ, এখানে হবে গুণ, তাই না? কারণ গুণ আকারেই আছে, পাওয়ার আর পাওয়ার তো গুণ হয়। তাহলে আমরা পাইতেছি m প্লাস n সমান mn। ঠিক আছে, তো এটা আসলো আমাদের কাছে। এখন দেখো আমাদের কি লাগবে। দেখো, আমাদের এই লাইনটা লাগবে, তাই না? যে প্রমাণ করতে বলছি যে এইটা ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা দেখি এই লাইনটা কি বলছে প্রমাণে। m ইন্টু n মাইনাস টু প্লাস n ইন্টু m মাইনাস টু। এখন আমার কথা হচ্ছে আমি এখান থেকে এখানে কেমনে আসবো? এটা সমান 0। আমরা ভাই ব্যাক ক্যালকুলেশন করি, আমরা তো চালাক মানুষ, তাই না? তাহলে কি হবে? mn মাইনাস টু m, এটা হবে প্লাস mn মাইনাস টু n, তাই না? এখন দেখো, mn আর mn যোগ করলে কত হয়? 2mn হয়। আর এই 2m এটাকে যদি আমরা পক্ষান্তর করি, তাহলে এটা হবে প্লাস 2m প্লাস 2n। এখন উভয় পক্ষ থেকে যদি উভয় পক্ষ থেকে আমরা যদি এখান থেকে 2 কমন নিব, 2 কমন নিয়ে আমরা কেটে দিতে পারি এই 2 এর সাথে, তাহলে কিন্তু আমরা আলটিমেটলি এটা পাবো। ঠিক আছে, সো সবসময় ম্যাথ যে একভাবে হবে এমন কোনো কথা নাই। তো এখানে সেটা আমার বুঝার উপায় নাই যে আমার এখানে 2 দিতে কেমনে হবে, তাই না? লাস্ট লাইন থেকে ব্যাক ক্যালকুলেশন করে মিলে যাবে, প্যারা নেওয়ার কিছু নেই। তারপর এটা দেখো, এখানে বলতেছে যে, আচ্ছা একটা কথা বলি, এটা গোল্ডেন রুল, সবাইকে আমি একটু বলি। সেটা গোল্ডেন রুলটা হচ্ছে কি ভাইয়া, যে এরকম যদি 3টা জিনিস থাকে না, ম্যাক্সিমাম ক্ষেত্রে তিনটা চলক বা তিনটা এরকম জিনিস থাকলে ওটাকে একটাতে কনভার্ট করে ম্যাথটাকে সলভ করতে হয়। তিনটা এরকম জিনিস থাকলে তিনটাকে একটায় কনভার্ট করতে হয়। যেমন এখানে দেখো, আমাদের বি সমান এসি বলছে, তাই না? রুট ওভার বি সমান এসি। তার মানে বি আর এসির মধ্যে একটা সম্পর্ক আছে। আমি যদি এ আর সি কে বি এর মাধ্যমে প্রকাশ করতে পারি, তাহলে বি ইজ ইকুয়াল টু বি ফরম্যাট চলে আসবে না? মানে ভিত্তিগুলো সেম হয়ে যাবে, তাহলে পাওয়ারগুলো ইকুয়াল হয়ে যাবে, তাই না? আর পাওয়ারে তো এক্স ওয়াই জেডই আছে, বুঝছো? তাহলে আমি ট্রাই করতে হবে যে সবাইকে বি এর মাধ্যমে প্রকাশ কেমনে করবো। দেখো, এক্স সমান আছে বি টু দি পাওয়ার ওয়াই। তাহলে এখানে আমরা কি লিখতে পারবো দেখো তো। আমরা লিখতে পারবো যে এ এর মানটা বের করি। এ এর মান আমরা বলতে পারবো বি টু দি পাওয়ার ওয়াই ডিভাইডেড বাই এক্স। আবার একইভাবে সি এর মানটা কিন্তু আমরা বলতে পারি জেডটাকে পক্ষান্তর করলে বি টু দি পাওয়ার ওয়াই ডিভাইডেড বাই জেড, তাই না? এই দুইটা থেকে গেল। তাহলে এখন আমাদের দেওয়া আছে যে রুট ওভার বি সমান এসি, বা বি ইজ ইকুয়াল টু এ স্কোয়ার সি স্কোয়ার, উভয় পক্ষে যদি বর্গ করে দাও। এখন এ স্কোয়ার মানে কি ভাই? এ স্কোয়ার মানে হচ্ছে এটার সাথে 2 গুণ হবে, তাই না? পাওয়ারের সাথে, মানে বি টু দি পাওয়ার 2y বাই এক্স, আর সি স্কোয়ার মানে সি টু দি পাওয়ার 2y বাই জেড। আর এখানে হচ্ছে, সরি, এটা বি টু দি পাওয়ারই হবে, তাই না? আর এখানে হচ্ছে বি টু দি পাওয়ার 1। এখন দেখো, ভিত্তি একই হলে পাওয়ারগুলো যোগ হবে, তাহলে বি টু দি পাওয়ার 2y বাই এক্স প্লাস 2y বাই জেড, এখানে বি টু দি পাওয়ার 1। ভিত্তি এক হলে পাওয়ারগুলো ইকুয়াল হয়, সো 1 ইজ ইকুয়াল টু, এই যে এটা যোগ এটা। এখন দেখো, এখানে 2y আছে, সো আমরা যদি 2yটা উপরে কমন নিয়ে ফেলি, তাহলে কি থাকে? 1 বাই এক্স আর 1 বাই জেড। এন্ড এই 2yটাকে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে 1 বাই 2y ইজ ইকুয়াল টু 1 বাই এক্স প্লাস 1 বাই জেড, প্লাস প্রমাণটা হয়ে গেল। এটা কিন্তু খুব ইজি একটা, স্ট্রেট ফরওয়ার্ড একটা প্রমাণ ছিল এটা। এই অঙ্কটা দেখো, এটাও একদম সিমিলার টাইপের অঙ্ক। এই যে সেম এরকম তিনটা জিনিস দাও, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স, তার মানে এক্স আর ওয়াই জেড ভ্যালু ওয়াই এর মাধ্যমে প্রকাশ করে এটা করে নিয়ে আসবো। সেম অঙ্ক, আশা করি এখন তুমি অঙ্কটা নিজেই সলভ করতে পারবা। তো 1 বাই সি আর 1 বাই এ এর ভ্যালু কি হবে? ওই যে 1 বাই এক্স আর জেড এর ভ্যালু 1 বাই 2y না, মাঝেরটা?
সো এটার আনসার কিন্তু দেখে বলছে 1/2 বি হবে আনসার, তাই না? একই অঙ্ক। আচ্ছা না, এখানে স্কোয়ার আছে, একটু ডিফারেন্ট চেঞ্জ কিছু আসতে পারে, করে দেখো। এটা একটু আমি সরে যাই, ভিডিওটা পজ করে এটা সলভ করো, হ্যাঁ, করে আমাকে আনসারটা কমেন্টে জানাও। এখন এটা তো আমাদের একদম অতি পরিচিত একটা অঙ্ক, তাই না? এটা আনসার বোধহয় 9/4। যাই হোক, এক্স, এটা কিন্তু সিকিউর কতে আসার মতো একটা অঙ্ক। এক্স রুট এক্স আছে, আর এখানে আছে দেখো এক্স ইন্টু রুট এক্স, তাই না? তাহলে রুট এক্স মানে এক্স এর পাওয়ার হাফ, এটা লিখে এক্স টু দি পাওয়ার 1 ইন্টু এক্স টু দি পাওয়ার হাফ টু দি পাওয়ার এক্স। এখন দেখো গুণের সময় পাওয়ার গুলো যোগ হয়, এক আর হাফ যোগ করলে এটা হয় 3/2, তাই না? এখন এটাকে লেখা যায় এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু 3/2, কারণ আমরা জানি পাওয়ার আর পাওয়ার গুণ হয়, সো আগে পিছে লিখলে কোনো সমস্যা নেই। আর এটাকে লেখা যায় এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু রুট এক্স। এভাবে কেন লিখবো? যাতে আমরা এই দুইটা ভিত্তি সমান লিখতে পারি। তাহলে আমরা লিখতে পারবো রুট এক্স সমান 3/2, তার মানে আমরা এক্স সমান লিখতে পারবো কি আমরা 9/4। শেষ। এতটাই সিম্পল এটা, তাই না? তো সেম অঙ্ক, যে ওয়াই রুট ওয়াই, তাহলে ওয়াই এর ভ্যালু কত আসে 9/4, তাহলে ওয়াই স্কোয়ারের ভ্যালু কত? এটা মুখস্থ অঙ্কটা, তাই না? ওটা ওই অঙ্কটা যে এক্স রুট এক্স দিয়ে করছো একটু আগে। এটা দেখো, এটা তো লগের ইজি অঙ্ক, যে লগ, লগ থেকে সূচকে কনভার্ট করার সিস্টেমটা কি? যে ভিত্তিটা আছে লগে, লগ 8-এর ভিত্তি, ভিত্তি 8-এর পাওয়ার কত হলে এক্স হবে? 10/3 হলে, তাই না? তাহলে √8 টু দি পাওয়ার 10/3 ইজ ইকুয়াল টু আর্গুমেন্ট এক্স। লগের মানে কি? যে লগের বেস আর আর্গুমেন্ট, এটা অর্থ কি? যে এটা যদি ভিত্তি নেই, এটার পাওয়ার কত বসাইলে এক্স পাবো? আনসার ইজ 10/3, মানে 10/3টা হচ্ছে পাওয়ার, পাওয়ার লিখলাম, এটা লিখলাম। এখন এখান থেকে এক্স এর মান বের করার জন্য ক্যালকুলেটরে চাপলেই বের হয়ে যাবে। তো আমি একটু চাপি তোমাদের জন্য ক্যালকুলেটরটা। সো এটা হচ্ছে √8 টু দি পাওয়ার 10/3, 32, তাহলে এক্স এর ভ্যালু আসে 32। এটা কিভাবে সলভ করব? দেখো লগের লগ আনতে হবে, তাই না? আচ্ছা, আগে আমরা এমটাকে সাইজ করি। তাহলে দেখো নিচে আছে এক্স প্লাস সামথিং, উপরে আছে এক্স মাইনাস সামথিং, তাই না? তার মানে অনুবন্ধে, তাহলে নিচেরটা বিপরীতটা বা কনজুগেটটা দিয়ে আমরা উপর নিচে গুণ করব। প্রথমবার তোমাদের এসকিউ আসবে তো, so আমি যে সকল কোশ্চেন দেখছি সব হচ্ছে বড় বড় কোশ্চেন, মানে এগুলো আসলে শর্ট কোশ্চেন, এগুলো লং কোশ্চেনই আসলে। মনে দিছে আমি একটা সিকিউর ক্লাসে নিচ্ছি, তাই না? তোমাদেরও ক্লাসটা করে মনে হচ্ছে না? আসলে আমি অনেক কোশ্চেন ঘাটাইছি, মানে সহজগুলা বেশি সহজ, আবার মানে মিডে মাঝামাঝি কিছু নাই, এটা একটা ঝামেলা। কি করছি ভাইয়া? নিচেরটা বিপরীতটা মানে কি এক্স প্লাস সামথিং, সো এক্স মাইনাস এরটা দিয়ে উপর নিচে গুণ করে দিচ্ছি। তাহলে নিচে কি হয়েছে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মুলা পড়ে গেছে, সেখানে হয়ে গেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর উপরে এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার। তাহলে এখানে কি পাবা? নিচে দেখো একটু ক্যালকুলেশন করো, এক্স স্কোয়ার রুট স্কোয়ারে কাটা, সো প্লাসে মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার, মাইনাসে মাইনাসে +1, সো এটা কাটা, তো এখানে থাকতেছে এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার। তাহলে এটা জাস্ট 1 থাকতেছে নিচে, তার মানে ওর নিচের অংশ বাদ, তাহলে শুধু উপরেরটা থাকতেছে। তাহলে আমরা এম সমান কি পাইলাম? যে এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার। এখন এটাকে লগে যদি কনভার্ট করি, মানে উভয় পক্ষে যদি আমরা লগ নেই, দেখো উভয় পক্ষে যদি লগ নেই তাহলে আনসার মিলে গেছে। এর পাশে লগ, আর আমরা জানি লগের আর্গুমেন্টে যদি কোনো পাওয়ার থাকে ওটাকে আমরা সামনে নিয়ে আসতে পারি, তো সামনে টোটাল একই কথা, সেটা কিন্তু হয়ে গেল। এই অঙ্কটা দেখো এগেইন, এটা ভিত্তি 10, সো 10 এর পাওয়ার যদি 2 হয় তাহলে এটা হবে আর্গুমেন্ট এটা। তাহলে এটাও 100, এটাও 100, এটা কাটাকাটি,
উভয় পক্ষে বর্গ করলে 0 সমান থাকে হচ্ছে x² মাইনাস 8x প্লাস 15। এখন এটা তো দ্বিঘাত সমীকরণ, তাই না? এটা ক্যালকুলেটরে সলভ করলেই আনসার বের হয়ে যাবে। So এইটা SQ তে আসার জন্য ঠিক আছে। এরপর এটা দেখো। আচ্ছা, প্রমাণ করতে বলছে এইটা ইজ ইকুয়াল টু এইটা। তাহলে আমরা ধরি কিছু একটা, ধরলাম যে এটা সমান হচ্ছে m, যে m ইজ ইকুয়াল লেটস m ইজ ইকুয়াল টু x টু দি পাওয়ার লগ a ভিত্তিক y। ঠিক আছে, এখন আমরা এক কাজ করি, উভয় পক্ষে লগ a নে। তাহলে এটা হবে লগ a ভিত্তিক m, এটা হবে লগ a বেস x টু দি পাওয়ার লগ a বেস y। তাহলে এটা কি আর্গুমেন্টের পাওয়ার, তো লগের ক্ষেত্রে আর্গুমেন্টের পাওয়ারটা সামনে চলে আসতে পারে। এটা লেখা যাবে a ভিত্তিক y ইন্টু লগ a ভিত্তিক x। ঠিক আছে, এটা একটা গেল। আমরা আবার এই পাশে জিনিসটা কিছু একটা ধরলাম n, যে n ইজ ইকুয়াল টু y লগ a ভিত্তিক x, y টু দি পাওয়ার, হ্যাঁ এটা পাওয়ার আকারে। কারণ উভয় পক্ষে আবার লগ নেই, তাহলে এটা হবে লগ a বেস n, আর এখানে আবার ওই সেম জিনিস, হ্যাঁ, যে লগ a বেস y টু দি পাওয়ার লগ a বেস x। এটা আবার সেম জিনিস আসতেছে, লগ a ভিত্তিক x ইন্টু লগ a ভিত্তিক y, তাই না? এখন দেখো এটা ইজ ইকুয়াল টু এটা চলে আসছে না, তার মানে কি লগ a ভিত্তিক m ইজ ইকুয়াল টু লগ a ভিত্তিক n, তাই না? আমরা যদি এটাকে 1 দেই, এটাকে 2 নং সমীকরণ দিই, তাহলে এই 1 আর 2 কম্পেয়ার করে আমরা বলতে পারতেছি না যে লগ a ভিত্তিক m ইজ, কারণ রাইট হ্যান্ড সাইড তো দুইটারই ইকুয়াল, তাহলে মানে লেফট হ্যান্ড সাইডটা ইকুয়াল, তাহলে উভয় পক্ষ থেকে লগ উঠায় দিলে m ইজ ইকুয়াল টু n। এখন ভাইয়া তুমি m ধরছিলা কাকে? ওকে, n ধরছিলা তুমি ওকে, তাই না? তার মানে এইটা ইজ ইকুয়াল টু এটা, এটাই তো প্রুফ চাইছে, তাই না? হয়ে গেল। কিন্তু এগেইন এটা শর্ট কোশ্চেনে যদি দেয় আর কি, বাট তোমাদের প্রথমবার পরীক্ষাটা না হইলে আসলে বোঝা যাবে না যে সরকার আসলে কিভাবে শর্ট কোশ্চেন বিষয়টা হ্যান্ডেল করবে, বুঝছো? যাই হোক, সো বোর্ডের বিষয়টা বোর্ডের উপরে আমরা ছেড়ে দিই। আমাদের কাজ হচ্ছে আমরা এমন ভাবে পড়বো যাতে আমার কেউ আটকাইতে না পারে, যা ইচ্ছা তাই কোশ্চেন করবো। এটা তো ভাই জাস্ট ক্যালকুলেটরে গুণ দিলে বসাই দিতে পারবা, তাই না? বাট কথা হচ্ছে যে ক্যালকুলেটরে গুণ দেওয়ার জন্য কি তোমার মার্কস দিবেন না, একটু তো অঙ্ক করে দিতে হবে, তাই না? তাহলে ধরো √2 আছে, আমরা জানি যে এরকম কোনাকুনি যদি ভিত্তি আর আর্গুমেন্ট মিল থাকে তাহলে এইটা আর এটা গুণাকারে লেখা যায়। সো এই 3 কে আমরা এই বেসের সাথে মিলাইতে লিখবো √3 ইন্টু √3, তাই না? বা আমরা এটাকে চাইলে √3 ইন্টু √3 না লিখে আমরা যদি মিলাইয়ে লিখতে চাই, তাহলে এখানে √3 স্কোয়ার দিতে পারি। ভাই স্কোয়ার কেন দিব? তাহলে 2টা সামনে চলে আসতে পারবে। তাহলে এটাকে লেখা যাবে 2 লগ √2 √3, তাই না? তার পাশে কি আছে? ইন্টু লগ √3 ইন্টু 5, তাই না? তাহলে এটা যদি আমরা দুটো গুণ করি তাহলে কি হবে? 2 লগ √2, মানে এটা কাটা, তাহলে 5 থাকতেছে। ওই পাশে কি আছে? ইন্টু লগ √5 2। তাহলে ভাই দেখ, এই √5 কে যদি √5 লিখে দিলে এটা স্কোয়ার দিতে হবে, স্কোয়ারটা সামনে গুণ হয়ে যাবে, তাহলে এটা গেল, আবার এখানে 2 থাকবে, তাহলে থাকতেছে কি লগ √2, আর এই 2 কে কি লেখা যাবে? আবার √2 স্কোয়ার, 2টা আবার সামনে আসবে, তো এখানে অলরেডি দুইটা 2 আছে, আর এটা 2 আসলে কয়টা হবে? 3টা 2, তার মানে 8, তার মানে আনসার হবে 8। বুঝছো, আমি অনেক কিছু লিখি নাই ডানে বামে, বাট আই থিঙ্ক জিনিসটা বুঝছো, তাই না? এখন তোমার সামনে এসএসসি পরীক্ষা, এগুলো তো একটু টুকটাক বললে বুঝো, আই গেস, আই হোপ তোমরা বুঝো। আচ্ছা, এখন আসতেছে ডোমেইন রেঞ্জের বিষয়। এখন এগুলা নিয়ে আমি একটা শর্ট ভিডিও বানাইছি, সো এটা একটু ইউটিউবে যাবা, দেখাই দিই। দেন এখানে চলে যাবা, দেন এখানে হচ্ছে তুমি শর্টস পোর্শনটাতে যাবা, হ্যাঁ, শর্টস পোর্শনটাতে যাবা। দেন এখানে দেখবা যে আমি সূচক লগে
এই যে এই ভিডিওটা বিপরীত ফাংশন নির্ণয় করে ফেলো, যে 5 নাম্বার ভিডিওটায়, হ্যাঁ, এইখানে লগ রিলেটেড যত প্রবলেম আছে ওইটার তোমার ডোমেন রেঞ্জ কি হতে পারে, বিপরীত ফাংশন কি হতে পারে, সবগুলো দেখাই দিছি। সো বিপরীত ফাংশন রিলেটেড এই শর্টকাটটা 1 মিনিটের 2 মিনিটের রিল এখান থেকে দেখলে শিখে ফেলতে পারবা। হ্যাঁ, সো শর্ট কোশ্চেন আসলে তোমাকে একদম ডোমেন রেঞ্জ বের করে দেখাইতে হবে, জাস্ট আনসারটা জানতে চাইছে। সো ডোমেনটা দেখি আমরা, এটা বিপরীত ফাংশনটা তো ভিডিও থেকে তোমরা দেখে নিবা তাইলে। তো এখান থেকে দেখতে পাচ্ছ যে এটা -6 ডোমেন। ডোমেন মানে কি, যেই সকল মান বসানো যায়। কারণ ভাই তুমি এখানে এক্স এর মান যা ইচ্ছা তাই বসাতে পারবা না, তার মানে ডোমেন কি হবে, সকল বাস্তব সংখ্যা। এখানে যাই বসা এটা আনসার আসবে না, আসবে। সো এটা বাস্তব সংখ্যা হবে। দেন এটা ডোমেন আর রেঞ্জ নির্ণয় করতে বলছে। তা আমরা এটা একটু খেয়াল করি, দেখো এটা এলএন তাই না, লগারিদমিক ফাংশন। এলএন মানে কি, লগের বেস হচ্ছে ই। আমরা জানি যে এই জিনিসটার ভ্যালু 0 আসতে পারবে না আর নেগেটিভও আসতে পারবে না, তাই না? লগের ভেতরে 0 বা নেগেটিভ আসতে পারবে না। তাহলে 0 বা নেগেটিভ আসতে না পারলে আমাদের কি করতে হবে, এক্স মাইনাস টুটা 0 এর চেয়ে বড় হতে হবে, তো এক্স ইজ গ্রেটার দেন 2। তাহলে এটা ডোমেন কি হবে, এক্স ইজ গ্রেটার দেন 2। অথবা এটা যদি আমরা একটু নর্মাল মানে অন্যভাবে লিখতে চাই ব্যবধি দিয়ে, তাহলে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 2 থেকে ইনফিনিটি, মানে এগুলো কি প্রান্তীয় ভ্যালু, ইনফিনিটি তো কোনো কিছু হইতে পারে না। আর ফার্স্ট ব্র্যাকেটের পাশে 2 মানে কি 2 হবে না, 2 আর ইনফিনিটির মাঝে যত সংখ্যা আছে সব হইতে পারবে। আর রেঞ্জ কি, মনে রাখবা লগারিদমিক এই টাইপের ফাংশনের ক্ষেত্রে রেঞ্জ মুখস্থ। এখানে রেঞ্জের ভ্যালু হবে হচ্ছে তোমার সকল বাস্তব সংখ্যা। হ্যাঁ, এটা মুখস্থ। এটা এখন ম্যাথ করে খুব বের করার কোনো দরকার নেই। শর্ট কোশ্চেনের জন্য তুমি এত বড় অঙ্ক কেন করবে? ঠিক আছে? আচ্ছা, এখন বলছি যে লগ ই টু দি পাওয়ার এক্স এর ডোমেন আর রেঞ্জ নির্ণয় করো। সেটা আমি তোমাদেরকে উপর ছেড়ে দিলাম। লগ ই মানে হচ্ছে ln x। এখন ln x এর ডোমেন রেঞ্জ কি, আগেরটা যদি বুঝো এটা তুমি আনসার করতে পারবে। এখন বলছি যে এই জিনিসটার ডোমেন নির্ণয় করতে, দেখো প্রথম কাজটা কি হবে। আচ্ছা দেখো, এটা একটা টাইপ যে ln এর ভিতরে x মাইনাস সামথিং x প্লাস সামথিং। হ্যাঁ, মানে ধ্রুবপদটা পরের, এটা একটা টাইপ। 1 মাইনাস এক্স ওয়ান মানে ধ্রুবপদটা আগে একটা থাকবে অথবা ধ্রুবপদটা পরে একবার থাকবে। যখন ধ্রুবপদটা পরে থাকবে, অর্থাৎ এক্স মাইনাস সামথিং এক্স প্লাস সামথিং থাকবে, সেক্ষেত্রে ডোমেনটা একটু মুখস্থ, এটা এত বড় অঙ্ক করার কোনো দরকার নেই, এটা মুখস্থ রাখবা। যে ক্ষেত্রে ডোমেনটা হবে মাইনাস ইনফিনিটি থেকে -3 থেকে আর ইউনিয়ন 3 থেকে, ধরো এখানে 3 আছে, হ্যাঁ, এই মাইনাস ইনফিনিটি মুখস্থ, এখানে যেই সংখ্যাটা থাকবে এখানে মাইনাস ওই সংখ্যাটা লিখবা, ইউনিয়ন প্লাস ওই সংখ্যাটা লিখে প্লাস ইনফিনিটি। আর যদি এরকম থাকে, ধ্রুবপদটা আগে থাকে এক্স পরে থাকে, তাহলে এটা খুবই সোজা, ডোমেন হবে -1 থেকে +1, মানে যেই সংখ্যাটা থাকবে ওটা মাইনাস থেকে প্লাস। আর রেঞ্জ হবে সকল বাস্তব সংখ্যা, সেটা দুইটার ক্ষেত্রে। ঠিক আছে, So, এই ট্রিকটা মাথায় রাখো, এটা পুরো অঙ্ক করে তোমাকে দেখাইতে চাই নাই তোমার কাছে। ঠিক আছে, সো এইগুলা এইভাবে সলভ করবা। এরপর আমাদের লাস্ট চ্যাপ্টার। এখানে আরো কিছু ম্যাথ আছে, ওটা হচ্ছে তুমি রিলসটা দেখলেই হবে। হ্যাঁ, আর এখান থেকে এত জটিল কিছু দিবে না। সো জাস্ট এই দুইটা অঙ্কই ভালো করে মাথায় রেখে এইগুলাই আসার চান্স অনেক বেশি। মিলাই নিও পরীক্ষার হলে গিয়ে। এখন আসি আমরা এই টাইপের অঙ্কে। দেখো বিসিসিতে পদ সংখ্যা কত। তাহলে আমরা একটা কাজ করি, আমরা এখান থেকে দেখি দ্বিপদী করি। আমরা বিস্তৃতি দ্বীপ দুইটা পদের জন্য করতেছি, তাই না? তাহলে এটা দ্বিপদী বানাই। দেখো এক্স স্কোয়ার প্লাস 2ab, 2ab-র মতো বানাই। এটা হবে এক্স স্কোয়ার ইন্টু 1/x²। এটা কাটাকাটি করলে তো 1ই হয়, তাই না? এখানে হবে 1/x² টু দি পাওয়ার, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে এটা কি a প্লাস b হোল স্কোয়ার, তাই না? আর এখানে বাইরে 8 আছে, আমরা জানি পাওয়ার আর পাওয়ার গুণ হয়, তাহলে 8 দুগুণ আমরা পাবো কত, 16। তাহলে আমরা জানি দ্বিপদী বিস্তৃতিতে পদ সংখ্যা বেশি হয়, তাহলে টোটাল পদ সংখ্যা কয়টা হবে, n+1 বা 16+1, অর্থাৎ 17টা পদ হবে টোটাল। শেষ। তো এরকম 3টা থাকলে মেজরিটি ক্ষেত্রে দেখবা 3টাকে 2টা করে ম্যাথটা সলভ করা যায় আর কি। এবার আসো, এই জিনিসটার বিস্তৃতিতে x⁴ এর সহগ নির্ণয় করতে বলছে। তাহলে দেখো, এটা যদিও এত বড় অঙ্ক শর্ট কোশ্চেনে দেওয়ার চান্স খুবই কম, বাট একটা করা যেতে, যেমন এখানে দেখো এই দুটা সেম না, সো এটা বিস্তৃতি করে গুণ করতে হবে। তাহলে 3 - x, এটা বিস্তৃতি করি, তাহলে 1 আছে, তো আমাদের আর চিন্তা নেই, দ্বিতীয় পদটার পাওয়ার 0 থেকে বাড়তে বাড়তে আমাদের x⁴ লাগবে, তাই না? আই থিঙ্ক বিস্তৃতি পারো সবাই।
সো এটা 6, তাহলে 6c0 1 তো আমরা কাউন্টই করবো না, এটা হবে প্রথমটার ক্ষেত্রে তো এটা x/3 হবে, তাই না? 1টা আমরা লিখবই না। তারপরটা হবে 6c1, তারপর এটা হবে x/3 সো শুধু x/3 হবে। তারপরটা হবে 6c2, তারপর এটা হবে x² বাই 3²। তারপরটা হবে 6c3, এটা হবে x³ বাই 3³ আমাদের কিন্তু আর দরকার নাই, কারণ আমাদের লাগবে x⁴ এখানে একটা x আছে, তো এই x এটার সাথে গুণ হইলে x⁴ চলে আসবে, তাই না? তাহলে আর কিন্তু করার দরকার নাই। সো এই চালাকিটা করতে জানতে হবে যে আমি কতটুক পর্যন্ত করবো এটা আমি জানি, এটা ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। হ্যাঁ, এখন দেখো 3 - x, টেকনিক্যালি এটা ফুটবে না। এখন এটা হিসাব করো, 6c0 এর ভ্যালু কত? কোনো কিছুর nc0 এর ভ্যালু অলওয়েজ 1 হয়, এটা সবসময় মাথায় রাখবা। হ্যাঁ, তাহলে এটা হবে 1, আর nc1 এর ভ্যালু সবসময় যেটা n আছে ওইটাই হয়। হ্যাঁ, তাহলে এটা হবে 6, তাহলে 6 × x/3, তাহলে কাটাকাটি করলে এটা হবে 2x। তারপর 6c2 এর ভ্যালু কত হবে? 15, তাহলে এটা হবে 3² এর ভ্যালু 9, তাহলে 9x²। আর 6c3 এর ভ্যালু কত? 20, তাহলে এটা হবে 20/27x³। এখন গুণ করি আমরা, তাহলে 3 দিয়ে পুরোটা গুণ হবে, তাহলে হবে 3 + 3 × 2 = 6x, এটা 3 সাথে 3 গুণ করলে 3 3 কাটা, 3 3 কাটা, তাহলে এটা হবে 15/3, ওইটা আবার কাটা যায় 5, এটা হবে 5x², আর এটা দিয়ে গুণ হইলে 3 নং 27, তাহলে 20/9x³। আচ্ছা, গুণটা জাস্ট করতেছি মুখে মুখে। হ্যাঁ, এটা তো বাবারা তুই নিজেও করতে পারবি। তো এটা -x, খেয়াল রাখো চিহ্নটা -x, এটা হবে প্লাসে মাইনাসে -2x², প্লাসে মাইনাসে -15/9x³ প্লাসে মাইনাসে -20/27x⁴ প্লাস ডট ডট ডট, তাহলে x⁴ এর সহগ কত আসতেছে? -20/27। ঠিক আছে, সোজা জিনিস। এরপর এটা করা লাগবে না, এত বড় অঙ্ক দিবে না। এটা দেখো সেম জিনিস মণিপুরে আসছে, এটা কি লেখা যায়? x² প্লাস 2 × x × 1 প্লাস 1² n, তো এটাকে লেখা যায় a + b হোল স্কোয়ার, তাহলে হবে 2n, তাহলে পদ সংখ্যা কত হবে? 2n + 1। এই টাইপের গুলো এটা মোটামুটি শর্ট কোশ্চেনে আসার মতো আর কি। এটা আসবে না এত বড় জিনিস, তার একটা করায় দিছি, সো এটা দেখলেই হয়ে যাবে। আই হোপ। দেখো, বলছি এবিসিতে পদ সংখ্যা হচ্ছে 9টা, তাহলে এর মান কত? তাহলে আমাদের কাজ কি, এইটাকে একটু সিম্পলিফাই করে নিয়ে আসা। করি, 9 কে লেখা যাবে 3², তাহলে এখানে 6 কে লেখা যাবে দেখো 2 × 3, তাই না? তাহলে দেখো 2a, আর bটা কত? 1/x, কিন্তু সুন্দর মিলে গেছে, প্লাস b²। তাহলে এটা কত থাকতেছে? 3 - 1/x², হোল স্কোয়ার, তাহলে a - b হোল স্কোয়ারের সূত্র, এবং তার সাথে গুণ হবে হচ্ছে 3a - 8। এখন এটা হচ্ছে n এর সংখ্যা, তাই না? পদ সংখ্যা মানে কি n + 1, তাহলে এটা কত? দেখো গুণ করি, 3 × 2 = 6, 6a, আর 8 × 2 = 16, তাই না? এটা হচ্ছে আমার বিস্তৃতির n, আর পদ সংখ্যা মানে কি n + 1, তাহলে এই 9টা কিসের ভ্যালু? n + 1 এর ভ্যালু। 9টা কিন্তু n এর ভ্যালু না, n + 1 এর ভ্যালু। ঠিক আছে, এটা হিসাব করো, 6a, এটা থাকতেছে -15 = 9, তাহলে 6a সমান থাকতেছে, এটা এই পাশে গেলে কত হচ্ছে? 15 আর 9 যোগ করলে কত হয়? 24, তাহলে a এর ভ্যালু কত আসে? 4 × 6 = 24, 444। ওকে, এটা কিন্তু n এর ভ্যালু, পদ সংখ্যা মানে n + 1, তাহলে আমি এটা = 9 লিখতে পারবো না, কারণ এটা n, এটা হচ্ছে n + 1 এর ভ্যালু, তো এই পাশে একটা 1 লিখতে হবে, অথবা এখান থেকে একটা 1 মাইনাস করতে হবে। এটা খেয়াল, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক ছিল, সুন্দর একটা অঙ্ক। এরপর দেখো, এটার বিস্তৃতির প্রথম 4টি পদ নির্ণয় করতে বলছে, তাহলে প্রথম 4 পদ নির্ণয় করতে শুধু যদি nc0, 6c0, 6c1, এটা এরকম হবে যে 6c0,
এটা তো প্রথমটা তো কিছু থাকে না আলটিমেটলি, তাই না? সেটা লিখলাম, এটা 1ই হবে। তারপর হবে 6c1, মানে 1 টু দি পাওয়ার কত হবে? 5, আর এটা হবে মাইনাস এক্স বাই 5 টু দি পাওয়ার 1। তারপর হবে 6c2 1 টু দি পাওয়ার 4, মানে এটা এভাবে চলতে থাকবে, তাই না? এটা একটা দুটা তিনটে, এর পরেরটা করলে চার। তো এরকম বিস্তৃতি এটা আসতে পারে, ছোটখাটো জিনিস। এই টাইপের অঙ্কগুলো আসতে পারে যে কে এর কোন মানের জন্য এই বিস্তৃতিতে এক্স বর্জিত পদ নিয়ে একটা কথা বলতে পারে, যে এক্স বর্জিত পদ কি হতে পারে। আচ্ছা, এখন একটু হিসাব করে বের করতে হবে এক্স বর্জিত পদ। এর জন্য আমাদের আর প্লাস মানে টি আর প্লাস 1 তম পদটা বের করতে হবে। এরকম সকল অঙ্কের ক্ষেত্রে যেখানে পদ নিয়ে কাহিনী, এক্স বর্জিত পদ, এক্স এর সহগ এত, এটা সেটা, টি আর প্লাস 1। তাহলে আর প্লাস 1 মানে কমন টার্ম, তাই না? তাহলে 10 আছে পাওয়ার, তাহলে 10 CR হচ্ছে প্রথমে লিখবো প্রথমটা রুট ওভার এক্স। রুট ওভার এক্স মানে কি ভাই? এক্স টু দি পাওয়ার হাফ। ঠিক আছে, এটার পাওয়ার কি লিখবো? এন মাইনাস আর, অর্থাৎ 10 - r। এটা গুণন লিখবো আমরা 10 - r। আর দ্বিতীয় পদ কি? দ্বিতীয় পদ হচ্ছে মাইনাস কে বাই এক্স। তাহলে এটা হচ্ছে মাইনাস কে বাই এক্স। এটা টু দি পাওয়ার কি লিখবো? আর। সূত্রটা কি? এন সি আর, তারপর প্রথম পদটা যদি এ হয় তাহলে এ টু দি পাওয়ার এন মাইনাস আর, আর এটা হচ্ছে যদি বি হয় দ্বিতীয় পদটা বি টু দি পাওয়ার আর। মানে এই দুটার বিয়োগফল হচ্ছে প্রথমটার পাওয়ার, আর নিচেরটা হচ্ছে দ্বিতীয়টার পাওয়ার। এই হাফ করতে থেকে আসছে ভাই, রুট এক্স ছিল, এই জন্য এক্স টু দি পাওয়ার হাফ লিখছি। এখন আমরা হিসাব করি 10 CR, এটা হবে এক্স টু দি পাওয়ার, এটা গুণ করো, এটা হবে 5 মাইনাস আর বাই 2। এখানে হিসাব করো, এখানে মাইনাস আছে, মাইনাস আর -1 লিখো, তাইলে তো হচ্ছে -1 টু দি পাওয়ার আর ইন্টু কে টু দি পাওয়ার আর। আর এটা কি 1/x না? তাহলে এক্স টু দি পাওয়ার মাইনাস আর। এখন আমাদের কাজ হচ্ছে শুধু এক্স গুলাকে নিয়ে, তাহলে শুধু এক্স গুলাকে যদি আমরা গুণ করি পাওয়ার গুলা যোগ হবে। 5 মাইনাস আর বাই 2 মাইনাস আর, আর বাকিগুলা যা আছে অ্যাজ ইট ইজ লিখে দিবা, এটা আমি আর না লিখলাম। কারণ আমাদের লাগবে এক্স বর্জিত পদ, তার মানে কি এই পাওয়ারের ভ্যালু কত আসতে হবে? 0 আসতে হবে না এক্স বর্জিত পদ হইলে। তাহলে আমরা লিখবো যে এক্স বর্জিত পদ বা ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স টার্ম, এক্স বর্জিত পদের ভ্যালু কি লিখবো আমরা? যে 5 মাইনাস আর বাই 2 মাইনাস আর, মানে এই পাওয়ারটা 0 আসতে হবে। তাহলে এখান থেকে ক্যালকুলেট করলে আমরা কি পাবো? দেখো 5 সমান আর বাই 2 প্লাস আর, এটা আসবে কত? এখানে আর কমন নিলে 1 প্লাস হাফ মানে 3/2, তাই না? আচ্ছা না, দাঁড়াও, এখানে কারেকশন আছে। এটা নিচে এক্স স্কোয়ার হবে, এটা ভুল আছে। এটা হবে 2r, তাহলে এটা হবে 2r, এটা হবে 2r, তাহলে এখানে থাকতেছে হচ্ছে 2, তাহলে এখানে হচ্ছে 2 আর 1 3। ও না, 2 2 4 আর 1 5, তাই না? তাহলে এটা হবে r প্লাস 4r, আর এই পাশে হচ্ছে 5। আচ্ছা, এখন বোধহয় হবে। তাহলে দেখো এই দুইটা এই পাশে গুণ করলে হবে 5 2 10, আর এই পাশে 4 আর 1 যোগ করলে 5r, এটা দিয়ে এটা কাটলে থাকে 2। তাহলে r এর মান আমরা পাচ্ছি 2। তার মানে এক্স বর্জিত পদের ভ্যালুতে হচ্ছে এখানে r এর ভ্যালু 2। তাহলে আমরা এই লাইনটাতে r এর ভ্যালু 2 বসাবো। তাহলে এখানে বাকিটুকু ফিল আপ করে দিই আমি এখন। এখানে থাকতেছে -1 টু দি পাওয়ার r ইন্টু কে টু দি পাওয়ার r। তাহলে আমরা এই লাইনটাতে যদি r এর ভ্যালু 2 বসাই, তাহলে টি আর প্লাস 1 এ আমরা সহগটা কি লিখবো? মানে এক্স বর্জিত পদের সহগ বা কোএফিসিয়েন্ট অফ এক্স ইন্ডিপেন্ডেন্ট টার্ম, সেটা কি হবে? 10 CR, মানে 10 C2, মানে এক্স বাদে যা আছে সেটাই তো এক্স বর্জিত পদ, তাই না? পদের সহগটা আর কি। আর এটা হচ্ছে কে টু দি পাওয়ার 2। এইটার ভ্যালু, সহগের ভ্যালু বলছে 405।
নেক্সট বর্জিত পদের মান হচ্ছে 405, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আই থিঙ্ক আমরা বাকিটা পেয়ে যাব। এখান থেকে আই থিঙ্ক এর মান +-3 আসবে। ওকে, এটা ফুল ফ্লেজেড ম্যাথ, এত বড় অঙ্ক কখনোই তোমার ইয়েতে আসার কথা না, একটু বড় অঙ্কই। এখানে এটা সেম অঙ্ক, এক্স মুক্ত পদের মান কত, এই সেম জিনিস, এটা a² + 2ab + b² এর সূত্র দিয়েই করবা, বাট কথা হচ্ছে এত বড় অঙ্ক দেওয়ার চান্স খুবই কম। x⁻8 -8 না সরি, এটা 8 এর সহগ কত হবে? তাহলে আমাদের কি করতে হবে, যে r প্লাস 1তম পদ, তাহলে এটা হবে 8cr x² আর পরেরটা কি 2/x, তাই না? তাহলে 2 × x⁻−1, যেহেতু ডিভাইডেড বাই x, x⁻−1, এইটার পাওয়ার আমরা লিখব কত, শুধু r। তাহলে এখান থেকে x টাকে বের করে নিয়ে আসতে হবে, তাহলে এটা হবে x⁻, 8 দুগুণা 16 বিয়োগ 2r, এখানে আসতেছে 2r x⁻−r, এই দুটো যদি যোগ করি তাহলে x এর পাওয়ার থাকছে 16 - 3r, এখানে থাকতেছে 2r, এখানে থাকতেছে 8cr। এখন এই জিনিসটার ভ্যালু 16 - 3r এর ভ্যালু, এই x এর পাওয়ার কত আসতে হবে, 8, তাহলে এই পুরো জিনিসটার ভ্যালু আসতে হবে আমাদের 8, তাই না? আচ্ছা, আমার মানে -80 ঠিক ছিল, নাহলে অঙ্ক মিলে না, এটা -80 হবে। তাহলে -8 এই পাশে আসলে +8, তাহলে 16 আর 8 যোগ করলে 24, আর 3 এই পাশে গেলে +3r, তাহলে এটা হচ্ছে 3 8 24, হ্যাঁ মাইনাস দিয়ে হবে, প্লাস দিলে অঙ্ক মিলে না, কারণ আর এর মানটা কখনো ভগ্নাংশ আসবে না, হ্যাঁ পূর্ণ সংখ্যা আসতে হবে। তাহলে আর এর ভ্যালু হইতে হবে 8, তাহলে এখানে আর এর ভ্যালু 8 বসাবো, বসাইলে x⁻−8 এর সহগটা বের হয়ে যাবে। ঠিক আছে, ওকে, এভাবেই করবা আর কি, বাকি সবগুলা ম্যাথ আসলে এই একই সিস্টেমের করারই অঙ্ক। এক্স মুক্ত পদ মানে কি, ওই যে এক্স মুক্ত পদ মানে ওই যে এক্স ইন্ডিপেন্ডেন্ট, মানে ওইটা পাওয়ারটা 0 আনতে হবে, ওই আর প্লাস 1তম পদ বের করবা। আবার বলি, ধরো আমি সূত্রটা লিখে দিই, ধরো a+b⁴n আছে, হ্যাঁ এটা যে কোনো পদ বা tr+1 মানে যে কোনো পদের সূত্র বা nth টার্মের সূত্র হচ্ছে এই n আছে, তাহলে লিখবা n cr। প্রথম পদ দেখবা, প্রথম জায়গায় কি আছে, a আছে, a লিখবা, n - r লিখবা, এবং দ্বিতীয়টার জন্য লিখবা নিচে যেটা আছে সেটা। ওকে, এবার এখান থেকে আলাদা আলাদা করে এক্স গুলাকে আলাদা করবা, তারপর এক্স এর পাওয়ারটা যেটা চাবে, এক্স মুক্ত বা এক্স ইন্ডিপেন্ডেন্ট হলে ওই পাওয়ারটা = 0 হবে, ওখান থেকে আর এর মানটা বের হয়ে যাবে। সব অঙ্ক এইভাবেই করবা। এটা দেখো, লগ দিয়ে বলছে y এর বিস্তৃতিতে x এর সর্বোচ্চ ঘাত বিশিষ্ট পদের সহগ, মানে ওটার আমরা ফাইন্ড দ্য কোএফিসিয়েন্ট অফ দ্য টার্ম উইথ দ্য হাইয়েস্ট পাওয়ার অফ x ইন দ্য এক্সপ্যানশন অফ y। তাহলে আমরা এখান থেকে আগে y এর মানটা বের করে নিয়ে আসতে হবে, তাই না? এটা যেহেতু একটা মিক্সড অঙ্ক, তো আমরা জানি লগের বেস আর এক্সপোনেনশিয়াল বা সূচকের বেস সেম হয়, মানে এইটা টু দি পাওয়ার 3 হলে আমরা y পাবো, তাই না? তাহলে y = তো y এর বিস্তৃতি বা এক্সপানশন কি হবে, এইটার এক্সপানশন, তাহলে x এর সর্বোচ্চ ঘাত বিশিষ্ট পদের সহগ, তাহলে এটা কিউব না, তাহলে এটা সূত্র দাও, a³, এটা তো আর বিস্তৃতি করার দরকার নেই, তাই না? এটা আচ্ছা, এই বিস্তৃতি যেহেতু করতে বলছে, বিস্তৃতি করেই করো, সমস্যা নেই। তাহলে y = কি হবে, 3c1 2x⁻, 3c 0 দিয়ে স্টার্ট হবে, 3 - 0 k⁻0। তাহলে আর আমাদের করার দরকার নেই, কারণ সর্বোচ্চ পদ প্রথমটাতেই হবে। 3c 0 ভ্যালু 1, তাহলে এটা হবে 2x⁻³ তাহলে মানে 2³ × x³, তার মানে x³ এর সহগ কত, মানে x এর সর্বোচ্চ ঘাতের ভ্যালু 8। ওকে, এরপর আচ্ছা, এই টাইপের অঙ্ক যদি দেয় তাহলে দেখ 1.99 দিছে, হ্যাঁ তুমি একটা পূর্ণ সংখ্যা লিখবা, তার থেকে 0.01 মাইনাস করলে কিন্তু 1.9, মানে এটাকে একটা টার্ম আছে, একটা পদ থেকে দুইটা পদে ভাঙাবা, এরপর এটাকে বিস্তৃতি করবা কিভাবে, 4c0 2⁴ - 0 × 0.01 2⁻0, এভাবে পরেরটা হবে 4c1 2⁴ - 1 0.01 2⁻1, এভাবে করতে থাকবে আর কি। ঠিক আছে,
বের করে ওই ৪ টা পদের যোগফল দেখবা কিছু একটা চলে আসবে। দেখো এনসিআর, আমরা এনসিআর এর সূত্রটা জানি যে এনসিআর ইজ ইকুয়াল টু এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এই ফর্মুলাটা দিয়ে অনেকগুলা ম্যাথ হবে। যেমন এখানে এনসি 2 এর ভ্যালু, তাহলে এটা হবে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল এন মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ, এখন এইটার ভ্যালুই বলছে আমাকে 6। আচ্ছা, এখন তোমাকে একটা জিনিস বলি, আমরা জানি যে n ফ্যাক্টোরিয়াল সমান n ইন্টু এন মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, তাই না? এই ট্রিকটা যদি আমরা এখানে এই সূত্রটা এখানে খাটাই, তাহলে n ইন্টু এন মাইনাস 1, আমাদের লাগবে n মাইনাস 2, তাহলে আরেকটা লিখবো n মাইনাস 2 এরপর ফ্যাক্টোরিয়াল, নিচে আছে n মাইনাস 2। ধরো নিচে n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল থাকতো, তো n মাইনাস 2 n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল লিখতে পারতাম। তো এটা কেটে দিব, এখানে 2 ফ্যাক্টোরিয়াল ভ্যালু 2, তাহলে 2 এর পাশে গুণ হলে 6 দুগুণা 12। এরপর এটা হিসাব করব, n স্কোয়ার মাইনাস n ইজ ইকুয়াল টু 12, তাহলে n স্কোয়ার মাইনাস n মাইনাস 12 সমান 0। এরপর এটা ক্যালকুলেটরে সলভ করে দিব, মাইনাস 1 মাইনাস 12, 4 আর মাইনাস 3, তাহলে n এর ভ্যালু আসছে 4 আর মাইনাস 3, তো মাইনাস 3 তো অ্যাকসেপ্টেবল না, কারণ n এর মান কখনো নেগেটিভ হয় না, সো পজিটিভটাই হবে আনসার। তো মিলাই দেখো 4c2 এর ভ্যালু 6 কিনা, 4c2 এটার ভ্যালু 6, ম্যাথ হইছে। 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 1, প্রুফটা কেমনে করবা? ভেরি সিম্পল, n ফ্যাক্টোরিয়াল মানে এনসিআর এর সূত্রটা লিখবা, n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, সূত্রটা ফার্স্টে স্যার লিখবা, লিখার পরে তুমি লিখবা যে আর ইজ ইকুয়াল টু এন হলে এই এনসিআর এ এন সি আর এর জায়গায় এন যদি বসাই আমরা, তাহলে কি হবে? এন ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল জায়গায় লিখবো এন ফ্যাক্টোরিয়াল, এন মাইনাস আর মানে এন মাইনাস এন ফ্যাক্টোরিয়াল। তাহলে এন সি এন এর ভ্যালু আমরা জানি 1, হ্যাঁ এটা মুখস্থ, এন আর এন হলে ভ্যালু 1 হয়। এন সি এন মানে কি জানো? এন সংখ্যক জিনিস থেকে এন সংখ্যক জিনিস নেয়া। ধরো আমার কাছে একটা কলম আছে, আমি একটা কলমই নিব, আমরা কয় ভাবে নিতে পারবো? একভাবে। এটাই এনসিএন, এটা তোমরা ইন্টারনেটে শিখবা, বিন্যাস সমাবেশ বা পারমুটেশন কম্বিনেশন। এই সিটার মানে হচ্ছে কম্বিনেশন, কতগুলো জিনিস থেকে কতগুলো জিনিস কতভাবে নেওয়া যায়। ধর আমার কাছে একটা কলম আছে, এটা আমি কয় ভাবে নিতে পারবো? একভাবে। ধরো দুইটা কলম আছে, তাই না? দুইটা কলম থেকে দুইটা কলমই তুমি নিবা, কয় ভাবে নিতে পারবা? একভাবে। তার মানে এন সংখ্যক জিনিস থেকে এন সংখ্যক জিনিস কতভাবে নেওয়া যায়? একভাবে। এটা এটা কমন সেন্স থেকে আসছে, হ্যাঁ। আচ্ছা, এখানে এখন দেখো এই এন আর এন কাটা, আর এটা কি থাকতেছে? কাটা ইজ ইন 1 আর এন মাইনাস এন মানে কি 0 ফ্যাক্টোরিয়াল, তাই না? তাহলে এখন যদি আমরা ক্রস গুণ করি, তাহলে 0 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু 1 বাই 1 ইজ ইকুয়াল টু 1। এই হচ্ছে আমাদের প্রুফ। বুঝছো? ইজি জিনিস। এটা আমাদের ফর্মুলা ভাঙাইতে হবে, এনসিএন মানে কি এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল এন মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, আর এই পাশে হচ্ছে 2 ইন্টু এন ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল এন মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল। এখন এই পাশ থেকে এন আর এন কাটা, এই এন মাইনাস আর এই 2 আর 2 গুণ করলে 4, এখানে থাকতেছে 1, এখানে থাকতেছে 4, নিচে থাকতেছে 1 বাই 4 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, এই এন মাইনাস 2 ফ্যাক্টোরিয়ালটা উপরে নাও, মানে এই ফ্যাক্টোরিয়ালটা গুণ করে এই পাশে নিয়ে আসছো, এন মাইনাস 2 এন মাইনাস 3 ইন্টু এন মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল। বুঝি সূত্রটা? এন ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু এন ইন্টু এন মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, এক এক করে কমাবা। এটা এটা কাটা, এটা দিয়ে এটা কাটলে 3 থাকে, তাহলে এটা থাকে 3 ইজ ইকুয়াল টু এন স্কোয়ার মাইনাস 3n মাইনাস 2n 6, তাহলে এন স্কোয়ার মাইনাস 5n প্লাস 3।
ঠিক আছে। আচ্ছা না, ঠিক না তো। এখানে তো 4 ফ্যাক্টোরিয়াল মানে 4 ইনটু 3 ইনটু 2। তাহলে এখানে 3 ইনটু 2 তো 2 ইনটু 1 তো থাকবে। 4 টা না কাটছি। আচ্ছা তাহলে এটা হবে 3 দুগুণা 6। তাহলে এই পাশে 6 হবে। ওহ তাহলে 6 6 কাটা। তাহলে এখানে থাকতেছে 0 ইজ ইকুয়াল টু এটা। তার মানে n ইনটু n মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0। তাহলে n এর ভ্যালু হচ্ছে 0,5। ওকে, 0 তো আর নিব না, 5 ই নিতে হবে। 5 হচ্ছে আনসার। এটা সেম, এটা দ্বিঘাত সমীকরণ, সেটাকে একটু সলভ করে নিবা, করলেই আনসারটা চলে আসবে। হ্যাঁ, একই জিনিস। মধ্যপদ, মধ্যপদ কিন্তু দুই রকম, একটা হচ্ছে জোড় সংখ্যক, একটা বিজোড় সংখ্যক। যেমন এখানে 8 আছে, তাহলে পদ সংখ্যা বা টোটাল টার্ম কতগুলো হবে? টোটাল টার্ম কয়টা হবে? 8 প্লাস 1 9। 9 কি একটা বেজোড় সংখ্যা, তাই না? বেজোড় সংখ্যা বা অড নাম্বার। তো অড বা বেজোড় সংখ্যা যদি হয়, তাহলে মধ্যপদ কোনটা হয়? মধ্যপদ হবে n প্লাস 1/2। তাহলে এটা মধ্যপদ কত হবে? পঞ্চম পদ। ঠিক আছে, দেখো 5-এর আগে 4টা, 5-এর পরে 4টা, তাই না? আচ্ছা, পঞ্চম পদ কেমনে বের করবা? এই যে 8 আছে, তাহলে 8c5, প্রথমটা 1, যেটা লেখার দরকার নাই। দ্বিতীয়টার দ্বিতীয় পদ হচ্ছে 3x, তাহলে 3x টু দি পাওয়ার 8 মাইনাস 5। তাহলে 8c5 এর ভ্যালু কত? 56। আর এটা হচ্ছে, এটা 3, তাই না? তাহলে 3 কিউব x কিউব। তাহলে 56 ইন্টু, মানে এই পুরাটা হচ্ছে আমাদের মধ্যপদের ভ্যালু। এটা তো 8, সেটা জোড় সংখ্যা না করি। বাট ধরো এটা যদি বেজোড় সংখ্যা হইতো, ধরো এখানে 9 আছে, তাহলে পদ সংখ্যা কত হবে? 9 প্লাস 1 সমান 10 হবে। তাহলে মধ্যপদ কি হবে? n প্লাস 1/2, আর একটা হবে n প্লাস 1/2 প্লাস 1। হ্যাঁ, এইটা হবে। এটা একটু বুঝাই। ধরো 10টা পদ আছে, তাই না? 1 2 3 4 5 6 7 8 9 10। আমাদের n এর ভ্যালু আছে, ঠিক আছে। এটা ধরো 9 প্লাস 1, তাই না? 9 প্লাস 1/2 মানে হচ্ছে 10। এটা হচ্ছে পঞ্চম পদ। আর এটা কত হবে? দেখো এটা তো পঞ্চম, আর এটা 1, তার মানে কি ষষ্ঠ পদ, তাই না? এখন তুমি চিন্তা করো, এই যে পঞ্চম আর ষষ্ঠ, দেখো এর আগে 4টা, এর পরে 4টা, তার মানে এই দুইটা হচ্ছে মধ্যপদ। মানে পঞ্চম আর ষষ্ঠ পদ দুইটাকেই আমরা মধ্যপদ বলবো। এখন দুইটাকে নিয়ে আমি কি করব বলো তো? কারণ এটা তো আর পরিসংখ্যান করতেছো না যে দুইটার অ্যাভারেজ করবা, দুইটাকেই মধ্যপদ বলতে হবে। একটা জিনিস, এখানে n প্লাস 1 না বলে, এটা একটু বলাটা টেকনিক্যালি ভুল, এখানে পদ সংখ্যা প্লাস 1 বল। হ্যাঁ, যখন বেজোড় সংখ্যা হবে পদ সংখ্যা, তখন পদ সংখ্যা প্লাস 1/2 বলবো। ঠিক আছে, আর যখন জোড় হবে তখন n প্লাস 1/2, n প্লাস 1/2 প্লাস 1। একটু খেয়াল রাখলেই হবে। সো এই তো আমাদের বীজগণিত। আই থিঙ্ক আমার এর পরের ক্লাসগুলো অনেক ছোট হবে। এটা আমি সেই রাত 12টায় প্রিপারেশন নেওয়া স্টার্ট করছি, এখন সকাল 6:30 বাজে। ঠিক আছে, একটু টাইম লাগছে, আর এটা একটু বড় ক্লাসই হয়েছে। বাট বাকিগুলার এসকিউ ক্লাসগুলো ছোট হবে। ঠিক আছে, সো আশা করি ক্লাস সবকিছু বুঝতে পারছো। এরকম আরো ক্লাস পেতে চাইলে আমার পেজটাতে ফলো দিয়ে রাখো, ইনস্টাগ্রাম, ফেসবুক, যেখানে তোমার এই লাগে, ইউটিউব, যেটাই বলো। এন্ড ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করো, ফ্রেন্ডদের সাথে শেয়ার করো। ঠিক আছে, সো পড়াশোনা করতে থাকো। আই হোপ ভিডিওগুলো তোমার হেল্প করতেছে। টাটা, আল্লাহ হাফেজ, গুড নাইট ও গুড মর্নিং, আসসালামু আলাইকুম। দেখতে পারবো, দেখো a প্লাস বি প্লাস সি। তাহলে এখানে কাজ করে, আমরা প্রথম দুইটাকে নিয়ে সূত্রে ভাঙাই, এ কিউব প্লাস বি কিউব, তাই না? তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি? এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। ঠিক আছে, আর এখানে আছে প্লাস সি কিউব মাইনাস 3abc। এটা কি এইভাবে কেন করলেন ভাইয়া? কারণ এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব একসাথে তো ফর্মুলা দিতে পারবো না আমরা, তাহলে দুইটা দুইটা করে নিলাম। তাহলে এখন দেখো, এখন আমি এ প্লাস বি হোল কিউব আর এই পাশের সি কিউবটাকে পাশে লিখতে পারবো, মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি থাকলো, আর মাইনাস 3abc থাকলো। ঠিক আছে, এখন দেখো এখানে ফর্মুলা দেওয়া যায়,